এটা কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসে, কনস্ট্রাকটিভ ট্রাস্টের আপনার যেটা এসেটাই ফ্রিকুয়েন্টলি আসে, এটা এবারও আসার সম্ভাবনাটা বেশি কনস্ট্রাকটিভ ট্রাস্টের যে এসেটা। এটার একটা স্লাইড দেখবেন গ্রুপে দেওয়া আছে কনস্ট্রাকটিভ ট্রাস্টের। তো ওখানে ওই স্লাইডটা ছোট একটা স্লাইড, মানে 20-25টা স্লাইড আছে আর কি। ওখানে আপনার প্রথমে দেওয়া আছে হচ্ছে যে মানে ইমপ্লয়েড ট্রাস্ট দুই ধরনের, একটা হচ্ছে রেজাল্টিং আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ। এই দুইটা ট্রাস্টই তৈরি করে হচ্ছে গিয়ে কোর্ট। মানে দুইটা ট্রাস্ট তো আর মানে একটা পার্সন তৈরি করতে পারবে না, ঠিক না? মানে সেটলার যখন ট্রাস্টিকে প্রপার্টি দিচ্ছে বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য, বেনিফিশিয়ারি যদি মারা যায়, সেটলার তো আর বলে নাই যে বেনিফিশিয়ারি মারা গেলে কি হবে, কোর্ট বলে দিচ্ছে রেজাল্টিং ট্রাস্ট হবে। আর সেটলার যদি ট্রাস্টিকে 20,000 টাকা দিয়ে বলে যে বেনিফিশিয়ারিকে 10 বছর পরে দেওয়ার জন্য, আর এই 20,000 টাকার যে 10 বছর ইন্টারেস্ট আসবে সেটা তো আর বলে নাই কাকে দিতে হবে। এখানে হবে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। কনস্ট্রাকটিভ ট্রাস্ট তখনই অ্যারাইজ করে যদি ওই প্রপার্টিটা ট্রাস্টি রাখলে বা ইউজ করলে এটা আনকনশনেবল কাজ হবে, মানে একটা ইমোরাল কাজ হবে। যে কোনো ইমোরালিটি বা আনকনশনেবিলিটি প্রিভেন্ট করার জন্যই অ্যারাইজ করে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এটা হচ্ছে গিয়ে মানে আনকনশনেবল সিচুয়েশন প্রিভেন্ট করার জন্য। এই জন্য প্রথমে আমাদের স্লাইডে দেওয়া আছে হচ্ছে যে ওই যে কনস্ট্রাকটিভ ট্রাস্ট ক্রিয়েট হয় বাই অপারেশন অফ কোর্ট বা অপারেশন অফ ল। তারপর কনস্ট্রাকটিভ ট্রাস্টকে দুইভাবে ক্লাসিফাই করা যায়, একটা হলো জেনুইন আর একটা হলো ফলস। একটা হলো ইনস্টিটিউশনাল আর একটা হচ্ছে রেমিডিয়াল। যেটা জেনুইন সেটাই হচ্ছে ইনস্টিটিউশনাল, আর যেটা হচ্ছে ফলস, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রেমিডিয়াল। ইনস্টিটিউশনাল আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট, আর এটা হচ্ছে যে ফলসের মধ্যে কিছু কিছু কনস্ট্রাকটিভ ট্রাস্ট আছে যেগুলোকে বলা যেতে পারে যেগুলো মানে এগুলো নামে কনস্ট্রাকটিভ বলা হয় কিন্তু আসলে এগুলো কনস্ট্রাকটিভ ট্রাস্ট না, মানে ভুলে বলা হয় আর কি। ফলস মানে যেগুলো ভুলে বলা হয় মিস্টেকেনলি কনস্ট্রাকটিভ, এগুলো হয়ে যাবে হচ্ছে রেমিডিয়াল। হ্যাঁ, রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্টের একটা এক্সাম্পল হলো যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, যে ওই যে একটা প্রপার্টি দুইজন মিলে মানে কিনলো ঠিকই কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে একজনের নামে, আরেকজন টাকা পয়সা দিছে বা আরেকজন এটার মধ্যে শ্রম দিছে। এখন যখন জমিটা বিক্রি করা হবে তখন যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে সেই কি পুরা জমি পাবে কিনা? তো তখন বলা হয় যে না, সে পুরা জমি পাবে না, বিকজ আরেকজন টাকা না দিলেও তো সে শ্রম দিছে এখানে। তারপরে হচ্ছে যে যদি সে টাকা দিয়ে থাকে তার নামে তো রেজিস্ট্রেশনটা হয় নাই, সেই ক্ষেত্রে এখানে অ্যারাইজ করে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। কিন্তু এটা হলো রেমিডিয়াল, এটা হলো ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এটা ইংল্যান্ডে এটা স্বীকৃত না আর কি। আরেকটা ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট আছে, যেমন এরকম হতে পারে যে যে এক্স ওয়াই কে দিল হচ্ছে গিয়ে 50,000 পাউন্ড। হ্যাঁ, এক্স ওয়াই কে 50,000 পাউন্ড দিয়ে বললো যে এই টাকাটা জেড কে দেওয়ার জন্য। 50,000 পাউন্ড দিয়ে বললো যে এই টাকাটা তুমি জেড কে দিবা, আর জেড কে দিতে বলছে 2030 সালে। হ্যাঁ, 2030 সালে দিতে বলছে, টাকাটা দিল 2024। এখন আমাদের ওয়াই যেটা করছে যে এই টাকাটা দিছে হচ্ছে ব্যবসা করার জন্য ডি এর কাছে। এখন এটা তো ট্রাস্ট প্রপার্টি, এটা দিয়ে তো ব্যবসা করা যাবে না, এটা তো হোল্ড করে রাখতে হবে হচ্ছে জেড এর জন্য। এমন কোন জায়গায় এটা বিনিয়োগ করা যাবে, এমন কোন ব্যাংকে রাখা যাবে যেটা থেকে একটা আয় আসলে এটা জেড পাবে। হ্যাঁ, কিন্তু ওয়াই এটা দিয়ে দিল হচ্ছে ডি কে। তাহলে ডি যদি জেনে থাকে যে এটা হলো একটা ট্রাস্ট প্রপার্টি, এটা আমি গ্রহণ করতে পারি না, তারপরেও যদি সে গ্রহণ করে তখন এটাকে বলা হয় হচ্ছে গিয়ে নোয়িং রিসিপ্ট। বুঝা গেছে জিনিসটা? তাহলে এটা হলো নোয়িং রিসিপ্ট। এখন নোয়িং, সে যদি নোয়িংলি এই টাকাটা রিসিভ করে থাকে 50,000 পাউন্ড, আর যদি এখন ধরো যে ওয়াই কে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওয়াই মারা গেছে,
তাহলে জেড যখন ডি কে সু করবে, সে সু করবে হচ্ছে তোমার তুমি কেন ইয়ে করলা, জেনে শুনে এটা রিসিভ করলা। ব্যাপারটা কি বুঝা গেল কিনা? তাহলে এক্স কাকে প্রপার্টি দিল? ওয়াই কে। কত হাজার পাউন্ড? 50,000। কাকে দেওয়ার জন্য? জেড কে। কিন্তু দিতে হবে 2030 সালে, আর এখন তো 2024, 6 বছর পরে। কিন্তু এখন এই যে এটা ট্রাস্ট প্রপার্টি জানা সত্ত্বেও যদি ডি এটা রিসিভ করে, তখন অনেক সময় এখন এটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে 30 সালে জাস্ট ওয়াই ডি এর কাছ থেকে নিয়ে এটা জেড কে দিয়ে দিবে। এটা যদি কেউ জানাশোনা না হয় তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই হবে না। কে কে খবর নিবে এটার ব্যাপারে? জেড এর জানাও থাকবে না যে এই টাকা যে কোথাও গেছিল, অ্যাকাউন্ট থেকে বের হইছে, আবার অ্যাকাউন্টে তো ঢুকেই গেছে টাকাটা, তুমি 50,000 পাউন্ড পাইলেই হলো। ভেজালটা লাগবে তখনই যখন ওয়াই ব্যাংক্রাফট হয়ে যাবে, ওয়াই দেশে পাওয়া যাবে না, ওয়াই মারা যাবে। তখন তো জেড এর মাথা খারাপ হয়ে যাবে যে 50,000 পাউন্ডটা কোথায়। তখন সে খুঁজে বের করবে যে এটা কার কাছে আছে, ডি এর কাছে আছে। আর এই যে ডি যে 50,000 পাউন্ড হোল্ড করবে, এটাকে অনেক সময় বলা হয় যে ডি কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, বা বলা হয় যে ডি একটা ট্রাস্টি। আসলে কিন্তু ডি কোনো ট্রাস্টি না। ডি কে বলা হবে হলো তুমি কোনো ট্রাস্টি না, তুমি জেনে শুনে রিসিভ করছো, এটা হচ্ছে নোয়িং রিসিভ। তোমার উপর যে লায়াবিলিটি আসবে এটা ট্রাস্টি হিসেবে আসবে না, এটা হলো পার্সোনাল লায়াবিলিটি, এটা হলো ব্যক্তিগত। ঠিক আছে? ট্রাস্টের যে লায়াবিলিটি সেটা কিন্তু হয় হচ্ছে গিয়ে প্রোপ্রাইটারি লায়াবিলিটি। যে লায়াবিলিটি হচ্ছে ওয়াই এর জেড কে প্রপার্টিটা দেওয়ার, এটা হচ্ছে তার হচ্ছে প্রোপ্রাইটারি লায়াবিলিটি। আর এখানে যে জেড যে ডি কে সু করবে এটা হচ্ছে তার পার্সোনাল লায়াবিলিটি। এটা হচ্ছে এরকম একটা ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট। বুঝে গেছে জিনিসটা? তার মানে কোর্ট যদি দেখে যে ওয়াই দেউলিয়া, ওয়াই মারা গেছে, ওয়াই টাকা দিতে পারতেছে না, ওয়াই দেশের বাইরে চলে গেছে, তাহলে কোর্ট বলবে জেড তুমি ডি কে সু করতে পারবা, তুমি যদি দেখাইতে পারো যে ডি জানতো এটা ট্রাস্ট প্রপার্টি, তারপর এটা রিসিভ করছে, আর এটা হবে তার পার্সোনাল লায়াবিলিটি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা ফলস না জিনিসটা? আরেকটা কি হইতে পারে, এটা ট্রাস্ট প্রপার্টি, এটা আমাদের এক্স ওয়াই কে প্রপার্টিটা দিল। এখন ওয়াই কথা বলতেছে হচ্ছে কি সাথে, যে আমি তো 50,000 পাউন্ড পাইছি, কিন্তু এই 50,000 পাউন্ড আমি পাচার করে দিতে চাই হচ্ছে কানাডাতে। হ্যাঁ, কানাডাতে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই। এটা কাকে জানাইলো? কিউ কে জানাইলো। কিউ বললো যে ঠিক আছে আমি আপনাকে হেল্প করব প্রপার্টি কেনার জন্য। বুঝতে হবে? তাহলে ট্রাস্টটা ব্রিচ করতেছে কে? প্রোপ্রাইটারি লায়াবিলিটিটা কে ব্রিচ করতেছে? ট্রাস্টটা কে ব্রিচ করতেছে এখানে? ওয়াই। ওয়াই ইজ ইন ব্রিচ অফ ট্রাস্ট, কারণ 50,000 পাউন্ড দিছে জেড কে দেওয়ার জন্য, তুমি এটা কানাডা পাঠাই দিয়ে ওখানে তুমি অ্যাপার্টমেন্ট কিনবা। তাহলে একজন করতেছে হচ্ছে প্রোপ্রাইটারি লায়াবিলিটি ব্রিচ, আর তাকে অ্যাসিস্ট করতেছে হচ্ছে ডি। তাহলে ডি কে কিউ, হ্যাঁ তাকে তোমার ইয়ে করতেছে হচ্ছে কিউ। তাহলে কিউ কে বলা হবে হচ্ছে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? সে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতেছে, এটাও হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি। ব্যাপারটা কি বুঝে গেছে? তাহলে এটাও কি হবে? পার্সোনাল লায়াবিলিটি। অনেকে এখন ঝামেলাটা বাঁধবে কখন? নর্মালি তো কেউ জানতে পারবে না যে 50,000 পাউন্ড এটা কি ওয়াই এর ছিল নাকি না এটা কার ছিল। বাড়ি কিনা হয়েছে, আবার যখন 2030 সাল আসলো টাকা আবার জেড কে দিয়ে দিল, জেড তো খুশি। ভেজাল লাগবে কখন? ওয়াই টাকাটা পাচার করে দিছে, অ্যাপার্টমেন্ট কিনা হয়ে গেছে, কিন্তু ওয়াই এখন মারা গেছে বা ওয়াই কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন টাকা রিকভার করার জন্য আমাদের এই জেড খুঁজে খুঁজে বের করবে হচ্ছে কিউ কে। স্যার কনস্ট্রাকটিভ ট্রাস্টে কি এই দুইটা পার্টও কি আলোচনা করতে হবে? বলতে হবে যে এই দুইটা হচ্ছে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, আর যেটা হলো গিয়ে নোয়িং রিসিপ্ট, এই দুইটা হচ্ছে গিয়ে ফলস রিমিডিয়াল কনস্ট্রাকটিভ রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্ট।
ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স যেটা, এটা হলো পার্সোনাল লায়াবিলিটি। এখানে কিউ কনস্ট্রাকটিভ ট্রাস্টি না, আবার ডিও কনস্ট্রাকটিভ ট্রাস্টি না, বিকজ সে তো এটা জেনে শুনে রিসিভ করতেছে একটা ট্রাস্ট প্রপার্টি। জেনে শুনে কেউ ট্রাস্ট প্রপার্টি রিসিভ করতে পারবে না। এইটাই তো, এই জন্যই তো ঝামেলায় পড়ছে হচ্ছে গিয়ে এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এটা তো ট্রাস্ট প্রপার্টি ছিল, ঠিক না? জিনিসটা ট্রাস্ট প্রপার্টি তো জেনে শুনে ইউজ করা যাবে না নিজের পার্সোনাল পারপাসে, অথবা এটা মুভ করানো যাবে না। এটা ক্রিমিনাল কেসও হয়, আর এটা হচ্ছে ইংল্যান্ডে আবার এটা সিভিল কেসও হয়, কারণ তখন টাকাটা ওই যে এই জিনিসটা ডি এর কাছ থেকে এনে এটা দিবে হচ্ছে ওই জেড এর কাছে, বেনিফিশিয়ারির কাছে। এই যে এই দুইটা যে ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট, এটা এস এর মধ্যে আলোচনা করা লাগে। প্রথমে বলতে হয় হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট কি, তারপরে জেনুইন এবং ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট, জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্টের ডেফিনেশন। জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট হচ্ছে যেগুলা আনকনস্টনেবিলিটি প্রিভেন্ট করার জন্য অ্যারাইজ করে, সেগুলো হচ্ছে কি জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট। যেরকম হতে পারে যে একটা জমি কিনবে একজন ব্যক্তি ডিসেম্বর মাসে, জমিটা সে রেজিস্ট্রেশন করে নিবে, কিন্তু মে মাসের 18 তারিখ সে একটা বায়না করলো। বায়নাকে ইংলিশে বলা হয় এগ্রিমেন্ট টু সেল। টাকা পয়সা দিয়ে দিল, বায়না করলো, সবকিছু রেডি হয়ে গেছে। ওই দিন থেকে এই জমিটা হয়ে গেছে হচ্ছে বায়ারের, যে দিন টাকাটা পে করে দিচ্ছে ওই দিন থেকে জমিটা বায়ারের হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জমির মূল্য হতে পারে 50 লক্ষ টাকা, দিছে তো 2 লক্ষ টাকা, তো ওই দিন থেকে বায়ার মালিক, আর সেলার এটাকে হোল্ড করবে এজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্টি অন বিহাফ অফ বায়ার। যেই ডিসেম্বর এসে যাবে, সেলারকে অবশ্যই জমিটা বায়ারকে বিক্রি করতে হবে, কোনো অপশন নাই। জমির মূল্য এখন 5 গুণ হয়ে গেছে, তুমি 5 গুণ চাইতে পারবা না। এগ্রিমেন্ট টু সেল হয়ে গেলেই সেলার হবে ট্রাস্টি, বায়ার হয়ে যাবে হচ্ছে বেনিফিশিয়ারি। এখানে অ্যারেস্ট করবে কনস্ট্রাক্ট। এটা হলো জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট। বিকজ একবার এগ্রিমেন্ট টু সেল করার পরে তুমি আর ফেরত এটা চাইতে পারবা না, এটা আনকনশনেবল হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা ইংল্যান্ডে একটা জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে ধরে নেয়। আরেকটা জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট ধরে নেওয়া হয় হচ্ছে রি রোজ কেসটা, যেটা আমরা কনস্টিটিউশনে পড়ছিলাম, যে আমি আরেকজনকে গিফট দিয়ে দিব। হ্যাঁ, আমি গিফটটা ওর বাসায় পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসে আমি দিয়ে দিছি। আমি অলরেডি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্যাকেট টেকেট করে দিয়ে চলে আসছি। হ্যাঁ, যেই দিন আমি এই কাজটা করে ফেললাম, মানে ওই প্রপার্টি থেকে আমার নিয়ন্ত্রণটা আমি মাইনাস করে ফেললাম, সেই দিন থেকে আমি হয়ে গেলাম কনস্ট্রাকটিভ ট্রাস্টি। আমাকে এখন ওই বেনিফিশিয়ারির জন্য, ডোনির জন্য প্রপার্টিটা হোল্ড করতে হবে। এই রোজ কেসটা মনে আছে কিনা, যে আমাদের এক্স চাচ্ছিল ওয়াই কে কিছু শেয়ার গিফট দেওয়ার জন্য, সব ধরনের স্টেপস ডান করে ফেলেছিল। হ্যাঁ ডলার, হ্যাঁ, মানে শেয়ার ট্রান্সফার ফর্ম, এক্সিকিউশনটা কমপ্লিট হয় না। হ্যাঁ শেয়ার ট্রান্সফারটা কমপ্লিট হয় না, রেজিস্ট্রেশনটা হয় না, হ্যাঁ এক্সিকিউশন ওয়াজ কমপ্লিট। হ্যাঁ এক্সিকিউশন হবে। শেয়ার ট্রান্সফার ফর্ম, শেয়ার সার্টিফিকেট সব সে কমপ্লিট করে সে পাঠিয়ে দিছে কোম্পানির কাছে। তাহলে যেই দিন সেই কাজটা করে ফেলছে, ওই দিন কিন্তু আর তার আর কিছু বলার নাই। কোম্পানি বলবে আমরা তোমার শেয়ার ট্রান্সফার ফর্ম রিসিভ করছি, শেয়ার সার্টিফিকেট রিসিভ করছি, লেখা আছে, তুমি দিয়ে দিবে আরেকজনকে, তোমার তো এখন আর কিছু বলার নাই। এখন আমরা দেখবো যে আমরা কি ওয়াই এর কাছে ট্রান্সফার করবো কিনা। তাহলে ওই দিন থেকে এক্স শুধু কনস্ট্রাকটিভ ট্রাস্ট, ওয়াই মালিক হয়ে গেছে এটা। তাহলে রিরোজ সিচুয়েশন হচ্ছে জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্টের একটা সিচুয়েশন। তাহলে দুইটা দেখলাম, জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট। আর এই যে এসে গুলো যে আসছে, এই এসে গুলো আসছে বর্তমানে আসলে এই কেসগুলোর উপরে, যে FHR ভার্সেস সিডার ক্যাপিটাল পার্টনার্স, মানে কিছু কেস আছে এরকম, যেরকম যে কেউ যখন কোনো সিক্রেট কমিশন নিবে, যে একটা কোম্পানি পাঠাই দিল যে স্কয়ার হসপিটাল তাদের একটা কর্মচারীকে পাঠাইলো ইয়ে করার জন্য, এই যে 20টা এসি কেনার জন্য। এখানে কি ঠান্ডা লাগতেছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন এক্স ওয়াই কে যেটা করছে, মানে মানে বা একটা স্কয়ার হসপিটাল তাদের একটা কর্মচারীকে দিছে হচ্ছে গিয়ে মানে 50টা এসি কেনার জন্য। 50টা এসি যখন উনি কিনতে গেছে, এসির শোরুম বলতেছে যে প্রতিটা এসির জন্য আপনাকে আমি 5,000 টাকা করে কম রাখবো। এমনি এসির দাম হচ্ছে 50,000, 5,000 টাকা করে কম রাখবো।
তাহলে কর্মচারীটার কিন্তু স্কয়ার লিমিটেডকে বলা উচিত ছিল যে বিল কিন্তু 50,000 টাকা আসবে না, 45,000 টাকা করে আসবে 50টা এসি। কিন্তু সেইটা স্কয়ার লিমিটেডকে জানাইলো না, স্কয়ার হসপিটালকে জানাইলো না। বিল 50,000 টাকারই করলো, কিন্তু প্রত্যেকটা বিল থেকে 5,000 টাকা সে কমিশন নিল। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। যদি কখনো কোম্পানি জানতে পারে যে সে এরকম একটা সিক্রেট কমিশন নিচ্ছে বা সিক্রেট বেনিফিট নিয়েছে, এটা তাকে আবার দিতে হবে হলো ওই যে মানে যে স্কয়ারকে ফেরত দিতে হবে। মানে, তাহলে এখানে এই ট্রাস্টি হচ্ছে যে কমিশনটা রিসিভ করছে, যে রিসিভ করছে, কারণ কি যে স্কয়ার। কারণ এখানে কেন হবে, বিকজ এটা আনকনশনেবল হবে। যদি তুমি কোনো ডিসকাউন্ট কেউ যদি পায়, ডিসকাউন্টের পাওয়ার হকদার তো হচ্ছে গিয়ে যে কিনছে সে, এটা তো সিক্রেট কমিশন নেওয়া যাবে না। এটাই কিন্তু প্রশ্নটা আপনি যেটা বললেন 2000 ইয়েতে আসছে, ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড দ্যাট ফাইডুশিয়ারি মানে হলো যাকে একটা অর্থনৈতিক দায়িত্ব দেয়া হয়, মাস্ট নট প্লেস হারসেলফ, তাকে এমন কোনো পজিশনে ফেলতে পারবে না ইন এ হোয়ার হার ইন্টারেস্ট, তার ইন্টারেস্টটা ছিল হলো কোম্পানির জন্য যত কম মূল্যে এসিটা কিনা যায়, কমিশন যদি পাওয়া যায় কমিশনটা কোম্পানিকে দিতে হবে, and duty to conflict, but it is less clear what this means in practice. তার মানে সে কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, বাট কখন করবে কখন করবে না এটা নিয়ে কিছু লতে ডাউট আছে। বুঝে গেছে জিনিসটা? তাহলে এই মানে এই এরিয়াটার উপরে দিছে হচ্ছে এসে কোয়েশ্চেন। আর আরেকটা আছে জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্টের এক্সাম্পল, সেটা হলো যে কেউ যদি মিস্টেকেনলি কিছু প্রপার্টি পেয়ে যায় তাহলে তাকে এটা ফেরত দিতে হবে। অনেক সময় দেখা গেল যে একটা লোকের বেতন অ্যাকাউন্টে জমা হয়, মানে এমপ্লয়ার কি করছে, ভুল করে তাকে 15,000 টাকা বেতনের জায়গায় 18,000 টাকা পাঠাই দিচ্ছে, কিন্তু 3,000 টাকা ফেরত দিতে হবে, কারণ এই 3,000 টাকা সে হোল্ড করবে এজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্ট, কারণ মিস্টেকেনলি আসছে। দোকানে আমি একটা জিনিস কিনতে গেলাম, আমাকে 300 টাকা ফেরত দেওয়ার কথা, দিয়ে দিছে 400 টাকা ফেরত, আমি হোল্ড করবো যে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এই চারটা হচ্ছে জেনুইন কনস্ট্রাকটিভ ট্রাস্টের এক্সাম্পল। ঠিক আছে? তাহলে জেনুইন মানেই হলো এগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল, এগুলো ইনস্টিটিউশনাল মানে এগুলো স্বীকৃত ইংল্যান্ডে আর কি। আর যেগুলো ফলস, হ্যাঁ, এগুলো হচ্ছে রেমিডিয়াল। যেমন ফলস হিসেবে যেটা ধরা হয় একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট, যেটা আমরা দেখলাম হলো এই যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এবং হচ্ছে নোয়িং রিসিপ্ট। এই দুইটা তো আসলে কনস্ট্রাকটিভ ট্রাস্টি সিচুয়েশন না। একটা লোক যদি ট্রাস্টিকে ব্রিচ অফ ট্রাস্টের জন্য সহায়তা করে তাকে বলা হবে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট, তার লায়াবিলিটি হবে পার্সোনাল লায়াবিলিটি, সে ট্রাস্টি না। আর একটা লোক যদি জেনে শুনে ট্রাস্ট প্রপার্টি ব্যবহার করে, যেটা ভেজালটা হয়েছে হচ্ছে এই নর্থ সাউথের ক্ষেত্রে। আর নর্থ সাউথে তারা হলো ট্রাস্টি, ট্রাস্টের টাকা খরচ করতে হবে স্টুডেন্টদের জন্য, তারা নিজেরা দামি দামি গাড়ি কিনছে, ভেজালটা ওইখানে লেগে গেছে। এবং তারা তো জানতো যে ট্রাস্ট প্রপার্টি, নোয়িং রিসিপ্টের মধ্যে পড়ছে। ইংলিশ লতে হইলে সিভিল ক্লেম হইতো, ক্রিমিনাল ক্লেম তো হইতোই, ঠিক না জিনিসটা? নোয়িং রিসিপ্টের মধ্যে পড়ে গেছে তারা। এটা হলো আমাদের এই মানে এটা তাহলে এখানের মধ্যে নোয়িং রিসিপ্ট আর ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের জন্য এই কেসেস গুলো। অনেকগুলা কেস ল আছে, এগুলাকে একটু সামারি করে দিলে তখন ভালো নাম্বার আসে আর কি। স্লাইডের মধ্যে কিছু কেস দেওয়া আছে, এগুলাকে একটু সামারাইজ করে দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, স্যাম্পল এসেও আছে। একটু স্লাইডটা লাইন বাই লাইন একটু পড়ে তারপরে যদি ওই স্যাম্পল এসেটা দেখা যায় তখন মডিফাই করাটা একটু সহজ হয় আর কি। দেখা গেল স্যাম্পল এসেটার মধ্যে অনেক নতুন নতুন কেসেস গুলো নাই, সেগুলো এখান থেকে দেওয়া যায়। কুইলবোর্ড যেটা প্রফেশনাল, যেটা না কুইলবোর্ড প্রফেশনাল না, কুইলবোর্ড হলো যেটা সাবস্ক্রিপশন করে করা যায়, যেটা প্রিমিয়াম, যেটা ওখানে সামারাইজার আছে। আবার ওইখানে কিন্তু আবার এটা ভালো করছে, ফ্রি দিছে এআই ডিটেক্টর, ওটা কিন্তু করে নিতে হবে। ওই কুইলবোর্ডে ওটাও করা যায়, হ্যাঁ ওটাও করা যায়। আর ওই কুইলবোর্ড প্রিমিয়ামের মধ্যে আবার এই এআই ডিটেক্টরটা ফ্রি দেওয়া আছে, ওখানেও চেক করলে বলে দিবে এআই ডিটেক্টর আছে কিনা। তো সামারিটা নিজে করলে বেটার, তুমি বেশি বড় হয়ে গেলে ওখানে সামারাইজ করে তারপরে তুমি নিজে চেঞ্জেস করে নিতে পারো। তাহলে তো খুবই ভালো, তাহলে কোনোটাই আপনার জিরো দেখাবে, এআই মানে এআইটা জিরো দেখাবে, এআই জিরো দেখানো ভালো। আমি কিনলাম
স্যার টার্নিটিন কিনলাম, এআইটা কিনি নাই, কিন্তু যেহেতু আমি নিজেই করেছি তাহলে তার দরকার নেই, এই জন্য কিনি নাই। একদমই দরকার নেই। তো এআই দেখায় মানে কি না এর দুইটা আছে, একটা এআই সহ একটা একটু দাম বেশি হ্যাঁ, আর একটা এআই ছাড়া আচ্ছা, হ্যাঁ। আমি এআই ছাড়া একটা নিয়েছি যে যেহেতু আমি নিজেই করেছি আমি আর কোনো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এআই কোনো দরকারই নেই, তাহলে শুধু টার্নিটিন নর্মালটা করলেই হয়ে যাবে, তাহলে এআই ডিটেক্টর 20% পর্যন্ত স্যার অ্যালাউড, কোনো সমস্যা হবে না। 20-25 অনেক সময় মানে এটা তো ব্যাপার না। দেখাই স্যার মানে কিন্তু স্যার কনস্ট্রাকটিভ ক্লাস ধরে বসতেছে তাহলে হ্যাঁ, এইটা তো হ্যাঁ, আমার ওই যে এগুলো আমরা কোম্পানির আগেও স্যার বললাম যে এখন তো এগুলো কোটেশনে ধরতেছে টার্নিটিভি, কিন্তু এগুলো তো স্যার যখন হিউম্যান এক্সামিনারের হাতে পড়বে এগুলো তো স্কিপ করবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ করবে, না হলে তো করবে। মানে অনেক কিছুই ওটা তো তোমরা চেক টার্নিটিভি। করলেই দেখবা লেখা স্টার্ট দিয়ে লেখা থাকে হ্যাঁ, হ্যাঁ। যে মানে এক্সামিনার রিভিউ রিকোয়ার্ড। ওগুলো সব স্টুডেন্ট পেপারে চলে যাচ্ছে। এখন স্যার কেস তো মানে একই কেস তো অনেকজন স্টুডেন্ট एग्जांपल হিসেবে দিবে। হ্যাঁ, তো ওইটাও যদি ধরে তাহলে তো স্যার সমস্যা। সমস্যা। এসে প্রিন্সিপাল কি প্যারাফ্রেজ করা দরকার আছে মানে এক্সাক্ট যেটা প্রিন্সিপাল কোড হ্যাঁ। আনকোড করলে দিতে হবে না, যতক্ষণ আপনি মানে জাজের জাজমেন্টটা না দিচ্ছেন কোটেশন, তা ততক্ষণ পর্যন্ত তো নিজে ল্যাঙ্গুয়েজই দিতে হবে, ওটাও ধরবে প্লেজারিজম। তো এটা হচ্ছে আমাদের মানে জেনুইন এবং এটা কনস্ট্রাকটিভ ট্রাস্টের এক্সাম্পল, এটা আমরা মানে এসেতে মেনশন করতে পারবো। আর এই যে কনস্ট্রাকটিভ ট্রাস্ট অথবা রেজাল্টিং ট্রাস্ট, এটা যে মানে একটা ইমপ্লয়েড ট্রাস্ট, এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সেকশন 50 কোর্ট তো অ্যাকসেপ্ট করছে, কোর্টই তো ক্রিয়েট করলো, আর পার্লামেন্ট তো এটা স্বীকৃতি দিয়েছে সেকশন 52 এর মাধ্যমে। এটা এইটাই আমাদের ফার্দার এক্সপ্লানেশন হিসেবে, যেটা জেনুইন সেটা হচ্ছে কি ইনস্টিটিউশনাল কনস্ট্রাকটিভ ট্রাস্ট, এরকম আমরা 4 ধরনের ট্রাস্ট দেখলাম, সেগুলোই আমরা এখানে মেনশন করে দিব। আর রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্ট যেরকম ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, ইমপ্লাইড কোনারশিপের ক্ষেত্রে, অথবা যেগুলো আমরা দেখলাম ডিজনেস অ্যাসিস্ট্যান্স নোয়িং রিসিপ্ট, এই ধরনের ট্রাস্টকে অ্যাকসেপ্ট করা হয় না হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে। তো এটা গেল আমাদের একটা ডিসকাশন। আর এখন এই কনস্ট্রাকটিভ ট্রাস্ট আসলে কেন অ্যারাইজ করে, একটা তো সিম্পল থিওরি আছে, সেটা হচ্ছে যে টু প্রিভেন্ট আনকনশনেবিলিটি। এছাড়া কি আর কোনো থিওরি আছে কিনা যে হোয়াই ডু কনস্ট্রাকটিভ ট্রাস্ট অ্যারাইজ, যেরকম হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, এরকম এরকম থিওরি আছে, এরকম কনস্ট্রাকটিভ ট্রাস্টের ক্ষেত্রেও কিছু থিওরি আছে যেটা প্রফেসর বার্গস আর্গিউ করছে, এগুলো আমরা এর মধ্যে দিয়ে দিতে পারবো। যে ওনার কনসেন্ট, তারপরে রং, আনজাস্ট এনরিচমেন্ট এবং আদার মিসেলেনিয়াস ইভেন্টস। ঠিক আছে, যে প্রথমটা হচ্ছে যে ম্যানিফেস্টেশন অফ কনসেন্ট, যে সেটলারের তো কনসেন্ট ছিল হচ্ছে গিয়ে বেনিফিশিয়ারিকে দেওয়ার, ট্রাস্টি রাখার তো কোনো ওনার কনসেন্ট ছিল না, টাকাটা রেখে দিলে এটা একটা রং হবে, ঠিক না, মোরালি রং এই কাজটা, এবং সে যদি টাকাটা রেখে দেয় সে নিজেকে আনজাস্টলি বা আনলফুলি এনরিচ করলো ওই টাকাটা বা প্রপার্টিটা রেখে দেওয়ার মাধ্যমে। এবং অন্যান্য আরো মিসেলেনিয়াস ইভেন্ট, এর মধ্যে একটা হচ্ছে যে একটা পার্সন যদি নিজেকে এমন একটা পজিশনের মধ্যে ফেলে যেখানে তার ইন্টারেস্টের সাথে ওই বেনিফিশিয়ারি ইন্টারেস্ট কনফ্লিক্ট করে, তারপরে যদি মিস্টেকেনলি প্রপার্টি রিসিভ করে। ঠিক আছে, রিসেন্টলি যেটা আসতেছে অনেক কেসে, যে ইংল্যান্ডে যেরকম হয় যে অনেক সময় যেটা হয় যে একজন পার্সন এমন কোনো একটা পজিশনে থাকে যেটার মাধ্যমে সে কিছু ইলিগেল মানি গেইন করতে পারে, মানে ব্রাইব গেইন করতে পারে, এটা সারা পৃথিবীতেই আছে। তো ব্রাইবের টাকাটা হোল্ড করতে হবে গভর্নমেন্টের জন্য। তো এই যে থিওরি গুলা কেন অ্যারাইজ করে, রং, এটার জন্য একটা ছোট প্যারাগ্রাফ, রং এর জন্য একটা কেস, এই রঙের মধ্যেই মানে রং বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে একটা রং হচ্ছে গিয়ে যে যদি এরকম হয় এক্স এবং ওয়াই দুইজন হচ্ছে কো ওনার একটা প্রপার্টি, এখন এক্স জানে যে আমরা জয়েন্ট টেনেন্টস, আমি যদি ওয়াই কে মেরে ফেলি তাহলে তার প্রপার্টিতে আমি পেয়ে যাব, কিন্তু কোর্ট বলবে যেদিন তুমি ওয়াই কে খুন করবা সেদিনই জয়েন্ট টেনেন্সি ভেঙে গিয়ে টেনেন্সি ইন কমন হয়ে যাবে, আর তোমার হাফ শেয়ারটা তুমি পাবা আর
যাকে তুমি খুন করছো তার শেয়ারটা চলে যাবে হচ্ছে তার ফ্যামিলি মেম্বারের কাছে। ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ এখানে অ্যাপ্লাই করবে না, বিকজ তুমি রং করছো এখানে। ব্যাপারটা কি বোঝা গেল? এটা সেকেন্ড ইয়ারে আমরা পড়ছিলাম যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপের ইস্যুটা। A constructive trust can also arise in response to the equitable wrong of breach of fiduciary duty. ঠিক আছে, যে এটার উপরে নতুন কেসও আসছে, এই জন্য এবার এইটা দিতে পারে আর কি পরীক্ষার সময়। কারণ আমরা যদি ইকুইটি অ্যান্ড ট্রাস্টের ওই রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা আমরা লাস্ট ক্লাসে মনে হয় দেখানো হয়েছিল, এটা রেকর্ডিং থেকে ওটা দেখা যাবে, তো ওইখানে মানে এই যে নো কনফ্লিক্ট রুল, এটার উপর নতুন একটা কেস আসছে, গ্রুপে দেওয়া আছে। এই জন্য মনে হচ্ছে যে কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসেটা আসাটা লাইকলি, যে রিকভারি পার্টনার্স ভার্সেস এই গ্রুপ ডেজ এটাতে অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা হলো যে এই যে ব্রিচ অফ ট্রাস্টের জন্য আলাদা একটা এসে প্রিপেয়ার করব। না না, ওটা লাগবে না। দুইটা মিলেই তো ব্রিচ অফ ট্রাস্ট স্যার। হ্যাঁ, নোয়িং নোয়িং রিসিপ্ট, হ্যাঁ এটা তো করতেই হবে। আর হলো কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসেটা এইবার এই তিনটা মানে এই দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা এসে আসবে অথবা দুইটাও আসতে পারে। কারণ নোয়িং রিসিপ্টও দিয়েছে এক্সামিনার, নতুন কেস বায়ার্স ভার্সেস সৌদি ন্যাশনাল ব্যাংক, আবার ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স থেকে দিছে হচ্ছে হোটেল পোর্টফোলিও ভার্সেস রুহান কেসটা, আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট থেকে যে কেসটা দিছে রিকভারি পার্টনার্স, এটা হচ্ছে যে নো কনফ্লিক্ট রুল। তো এখন এই খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের এসের স্ট্রাকচারটা হলো যে প্রথমে ইন্ট্রোডাকশন, কনস্ট্রাকটিভ ট্রাস্ট হচ্ছে ইমপ্লাইড ট্রাস্ট, তারপরে ডিফাইন কনস্ট্রাকটিভ ট্রাস্ট, তারপরে হলো কনস্ট্রাকটিভ ট্রাস্টকে ভাগ করা যায় দুই ভাবে, এক হলো জেনুইন এবং ফলস, আর একটা হলো ইনস্টিটিউশনাল রেমিডিয়াল। এটা বলতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারটা আমরা একটু লিখে দিই, যেহেতু এটা এবার আসাটা ভেরি লাইকলি, যেন আমার মনে হয় স্ট্রাকচারটা আমরা একটু বলি, তোমরা লিখেও রাখতে পারো, অথবা আমি বোর্ডে লিখে রাখলে পরে আমি এটা গ্রুপে দিয়ে দিব। কনস্ট্রাকটিভ ট্রাস্ট ইকিউ, তাহলে আমাদের প্রথমে থাকলো হচ্ছে ইন্ট্রোটা হবে হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তারপরে 2 নম্বরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে এটা হলো ইমপ্লাইড ট্রাস্ট ক্রিয়েটেড বাই কোর্ট, তারপরে সেকশন 53 সাবসেকশন 2 এলপি আমরা ওখানেই মেনশন করে দিব, যেটা যে পার্লামেন্ট দিয়ে স্বীকৃত। তারপরে আমরা একটা ডেফিনেশন দিব, কনস্ট্রাকটিভ ট্রাস্টের ডেফিনেশন, প্লাস আমরা দিব হচ্ছে কেস। তারপর 4 নম্বরে আমরা দিব হচ্ছে গিয়ে টাইপস। এই টাইপসটা আমরা ভাগ করে ফেলবো। টাইপসের মধ্যে একটা টাইপ হবে হচ্ছে গিয়ে জেনুইন ফলস, এন্ড ফলস, আর একটা হলো ইনস্টিটিউশনাল এন্ড রেমিডিয়াল। ঠিক আছে, ইনস্টিটিউশনাল এন্ড রেমিডিয়াল। এবং এগুলোর জন্য অবশ্যই আমাদেরকে এক্সাম্পলস দিতে হবে, তারপর 5 নম্বরে আমাদেরকে দিতে হবে হচ্ছে যে হোয়াই ডু কনস্ট্রাকটিভ ট্রাস্ট অ্যারাইজ। কনস্ট্রাকটিভ ট্রাস্ট যে অ্যারাইজ করে, এটার রিজন গুলা কি কি? এখানে আমরা দেখতেছি যে 4টা রিজন আছে। একটা হচ্ছে গিয়ে কনসেন্ট, আর সেকেন্ড হচ্ছে গিয়ে রং, হ্যাঁ, তারপরে থার্ড থিওরিটা হচ্ছে এখানের মধ্যে আনজাস্ট এনরিচমেন্ট, আর ফোর্থ থিওরিটা হচ্ছে আদার মিসেলেনিয়াস ইভেন্টস। ওই 4টাকে আমরা এক্সপ্লেইন করব। এই 4টার মধ্যে বেশি ফোকাস করতে হবে হচ্ছে এই রংস এর উপরে।
ঠিক আছে, যে রং কয় ধরনের হতে পারে। এই রঙের মধ্যেই চলে আসবে হচ্ছে গিয়ে মানে ব্রিচ অফ ওই ফাইডুশিয়ারি ডিউটি। একটা রং হলো মানে মার্ডার করা, একটা রং হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্সির ক্ষেত্রে আমি আরেকজনের প্রপার্টি পাওয়ার জন্য মেরে ফেললাম। আর সেকেন্ড হচ্ছে কনসার্ভেটিভ ট্রাস্ট ক্যান অলসো অ্যারাইজ ইন রেসপন্স টু দ্য ইকুইটেবল রং অফ ব্রিচ অফ ফাইডুশিয়ারি ডিউটি। যে ফাইডুশিয়ারি মানে যে একটা আর্থিক দায়িত্বে থাকে আর রিকোয়ার্ড টু এক্সারসাইজ দেয়ার ডিসক্রিশন এন্ড পাওয়ারস প্রপারলি এন্ড অনলি ফর দ্য পারপাস ফর হুইচ দে ওয়্যার গিভেন। যে পারপাসে টাকাটা দেওয়া হয়েছে ওই পারপাসে তাকে খরচ করতে হবে। অন্য কোনো পারপাসে সে যদি খরচ করতে পারবে না, সেটা হোল্ড করবে এজ এ কনসেপ্ট। তাহলে ওই যে সিক্রেট কমিশন, হ্যাঁ, সিক্রেট বেনিফিট যদি সে নিয়ে থাকে এই জিনিসটা, তারপরে হলো গিয়ে ব্রাইব যদি সে নিয়ে থাকে, ব্রাইবের ব্যাপারে লিস্টার কেস, রিট কেস, হ্যাঁ, এরকম 7-8টা কেস আছে যে ব্রাইবের টাকাটা সে কিভাবে হোল্ড করবে। বেশিরভাগ কেসের সামারি মানে যেটা কোর্টে সে রিচ করলো সেটা হচ্ছে যে অলওয়েজ ব্রাইবের টাকাটা ইউজ করতে হবে বা ব্রাইবের প্রপার্টিটা হোল্ড করতে হবে তোমার ফর দা বেনিফিশিয়ারি। আর যদি বেনিফিশিয়ারি স্টেট হয় তাহলে স্টেটের জন্য এটা হোল্ড করতে হবে। ঠিক আছে, এরকম একটা কেস আমরা দেখেছিলাম যে একজন ব্রাইবের টাকা দিয়ে একটা পাহাড় কিনে ফেলছিল। কোর্ট বলছে যে পাহাড়টা হোল্ড করতে হবে ফর দ্য স্টেট। তারপর আনজাস্ট এনরিচমেন্ট থিওরি, যে মানে টাকাটা রেখে দিলে যদি এটা আনজাস্ট এনরিচমেন্ট হয়, কোর্ট বলবে এখানে অ্যারেস্ট করবে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। আর মিস্টেকেনলি যদি টাকা চলে আসে এখানেও অ্যারেস্ট করবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এতটুকু মেনশন করলেই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে রেজাল্টিং ট্রাস্টের সাথে পার্থক্য, এগুলো হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, আদার ইভেন্টস এর এক্সট্রা। এই 4টা থিওরি আলোচনা করে তারপরে হচ্ছে গিয়ে রিসেন্ট কেস যেটা আছে, যেহেতু ওই ইয়ের ক্ষেত্রে ওই রিসেন্ট কেসটা আসছে, রিসেন্ট কেসটা আমাদের মেনশন করে দিতে হবে। 2023-এ যে রিসেন্ট কেস আসছে রিকভারি পার্টনার্স, যে নো কনফ্লিক্ট রুলের উপরে, একজন পার্সন যদি একটা কোম্পানির ডাইরেক্টর হয়, ডাইরেক্টর থাকা অবস্থায় সে যদি কোনো সিক্রেট বেনিফিট নেয় অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কারো কাছ থেকে, এটা কোম্পানির জন্য হোল্ড করতে হবে। ডাইরেক্টরের দায়িত্ব হচ্ছে কোম্পানির ইন্টারেস্টটা প্রোটেক্ট করা। এটা হবে আমাদের 6 নাম্বার। লাস্টে হচ্ছে কনক্লুশন। তাহলে স্লাইডের উপর বেস করেই অ্যান্সারটা প্রিপেয়ার করা সম্ভব। আর প্রত্যেকটা থিওরি কিন্তু আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, প্রত্যেকটা থিওরি আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে এটা গেল কনস্ট্রাকটিভ ট্রাস্টের উপরে আমাদের এসের প্রিপারেশনটা। এটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে এটা সুবিধা হবে। কনস্ট্রাকটিভ ট্রাস্ট ইকিউ স্ট্রাকচার, স্লাইড তো আগেই দেওয়া ছিল। আচ্ছা, এখন আমরা দেখি হলো যে নোয়িং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে, এটার এসের স্ট্রাকচারটা কিরকম হবে? ঠিক আছে, কনস্ট্রাকটিভ ট্রাস্টের যে এসেটা আমরা আগে দিয়েছিলাম এটা তো সবার কাছে আছে না, ওই যে এসে অন কনস্ট্রাকটিভ ট্রাস্ট স্যাম্পল এসেটা, স্যাম্পল কিন্তু
এই যে ওই স্ট্রাকচারটা ফলো করলে বেটার হয় আর কি। তাহলে এখন তো মনে হয় না বুঝতে কোনো সমস্যা হবে, কারণ এই যে কোশ্চেনটা এখন আপনি বুঝতে পারবেন যে মাকসুদ ভাই, যে ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড দ্যাট এ ফাইডুশিয়ারি মাস্ট নট প্লেস হারসেলফ ইন এ পজিশন where her interest and duty conflict, but it is less clear what this means in practice. যে এইটার মিনিংটা কি, যে ফাইডুশিয়ারি নিজেকে একটা পজিশনে ফেলেছে, এটা সে আসলে বুঝবে কিভাবে? হ্যাঁ, এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে। এটা বুঝবে সে হচ্ছে গিয়ে যে ফাইডুশিয়ারি নিজে কেমন একটা পজিশনে ফেললো, যে আমরা যদি দেখাতে পারি ওই যে রংস গুলা, যে 4 ধরনের আমরা রংস দেখলাম, হ্যাঁ, ওই রঙের মধ্যে যদি সে পড়ে যায়, তখন আমরা বলবো যে you put yourself in a position where your interest conflict with the interest of the company. এবং এই এরিয়াতে কনফিউশন থাকলে শুধু একটা জায়গাতেই কনফিউশনটা আছে, যে এখানের মধ্যে আমরা বলবো যে এই যে নো কনফ্লিক্ট রুল, যেটা যে প্রথমটার ব্যাপারে কোনো কনফিউশন নাই, কারণ নো কনফ্লিক্ট রুলের প্রথমটা হলো যে একটা পার্সন জয়েন্ট টেনেন্স আর একটা জয়েন্ট টেনেন্সকে কিল করেছে, এখানে তো কোনো কনফিউশন নাই। এখানে তো সে নিজের একটা বেনিফিট নেওয়ার জন্য বা একটা জয়েন্ট টেনেন্ট প্রপার্টি মানে একুয়ার করার জন্য সে আরেকজনকে কিলিং করতে পারবে না। বাট যেই ব্যাপারে কনফিউশনটা আছে সেটা হচ্ছে যে ফাইডুশিয়ারি ডিউটির ব্রিচ এর ক্ষেত্রে the fiduciary must avoid conflicting interest and duties and must not profit from their fiduciary offices. অফিসিয়াল ক্যাপাসিটির বাইরে যদি সে বেনিফিট করে তাহলে তো কোনো সমস্যা নাই। অথবা সে যদি এরকম হয় যে জানাই নিল এমপ্লয়ারকে যে আপনারা যে কার্পেট কিনবেন 10টার দাম তো 20,000 টাকা করে, আমি যদি কিছু টাকা কমাতে পারি এটা কিন্তু আমি রেখে দিব, তাহলে তার ফাইডুশিয়ারি ডিউটির কোনো ব্রিচ হবে না। এটাই মানে এখানের মধ্যে বলতেছে এখানে যে এই প্রফিটটা সে করতে পারবে, প্রফিটটা আনঅথরাইজড প্রফিট হতে হবে। ঠিক আছে, আরেকটা যেটা কনফিউশন, যে একটা পার্সন যে ব্রাইব রিসিভ করলো সে কি নিজেকে এমন কোনো পজিশনে ফেলেছে কিনা যেখানে তার ইন্টারেস্টের সাথে রাষ্ট্রের ইন্টারেস্ট কনফ্লিক্ট করতেছে। এখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের জাজমেন্ট দিয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, বাট ইউকেটাই এখন প্রিভেইলিং যে না, এখানেও অ্যারাইজ করবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে এটা কনস্ট্রাকটিভ ট্রাস্টের ওই যে রং ওটার উপরে আসছে আর কি, কনস্ট্রাকটিভ ট্রাস্ট কেন অ্যারাইজ করে, এখানে যে 4টা থিওরি আছে 4টা থিওরির মধ্যে রঙের উপরে ফোকাস করেছে। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের নোয়িং রিসিভড এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, যেই ইয়েটা এসেটার জন্য আমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে যে এটার জন্য একটা হ্যান্ড আউট দেওয়া হয়েছে গ্রুপে। আসলে একটা হ্যান্ড আউট দেওয়া, হ্যান্ড আউটের নাম হচ্ছে থার্ড পার্টি লায়াবিলিটি। তো এখানে যেটা বলা হচ্ছে যে থার্ড পার্টি লায়াবিলিটির ক্ষেত্রে থার্ড পার্টি লায়াবিলিটিটা কিরকম হইতে পারে। এই যে এরকম সিচুয়েশন, এখানে দেখো যে যেটা আমরা মানে দেখলাম যে যখন এক্স ওয়াই কে টাকা দিল হচ্ছে জেড কে দেওয়ার জন্য 50,000 পাউন্ড, আর বলছে যে 2024-এ তোমাকে আমি টাকাটা দিচ্ছি, 2030-তে এটা জেড কে দিতে হবে। এখন এখানের মধ্যে আমাদের ওয়াই কে অ্যাসিস্ট করলো হচ্ছে গিয়ে কিউ, এই 50,000 পাউন্ড কানাডাতে ট্রান্সফার করার জন্য, একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য। আর ওয়াই এর কাছ থেকে 50,000 পাউন্ড ব্যবসার জন্য নিয়েছে হচ্ছে গিয়ে আমাদের ডি। তাহলে এই যে ডি কে তো বলা যায় হচ্ছে একটা থার্ড পার্টি, তৃতীয় পক্ষ, না সে সেটলার, না সে ট্রাস্টি, না সে বেনিফিশিয়ারি, তাই কিন্তু সে জেনে শুনে একটা ট্রাস্ট প্রপার্টি সে রিসিভ করলো। এটা হলো নোয়িং রিসিপ্ট। আর আরেকটা পার্সন যেটা আমরা দেখতেছি কিউ,
সে জানে যে ওয়াই এর 50,000 পাউন্ড এটা ট্রাস্ট প্রপার্টি, এটা জেড কে দিতে হবে, কিন্তু তারপরেও সে এটা ইউকে থেকে কানাডাতে এটা পাচার করার জন্য হেল্প করলো বা তাকে একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য হেল্প করলো, এটা হবে হচ্ছে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। তাহলে এখানে এই কিউ কিন্তু হচ্ছে গিয়ে থার্ড পার্টি, ঠিক না জিনিসটা? তাহলে থার্ড পার্টি লায়াবিলিটির উপরে এসে কোশ্চেন দেয় যে থার্ড পার্টিকে কি ব্রিচ অফ ট্রাস্টের জন্য লায়াবল করা যাবে কিনা। অ্যান্সার হচ্ছে যে না, থার্ড পার্টি ব্রিচ অফ ট্রাস্টের জন্য লায়াবল হবে না। তার জন্য হবে হচ্ছে একটা পার্সোনাল ক্লেম। জেড যখন ডি কে সু করবে বা জেড যখন কিউ কে সু করবে, এটা হবে তার পার্সোনাল ক্লেম, তাদেরকে ট্রাস্টি হিসেবে লায়াবল করা যাবে। তাহলে এখন থার্ড পার্টিকে তিন ভাবে লেখা আছে যে থার্ড পার্টির এগেইনস্টে তিনটা পার্সোনাল ক্লেম সম্ভব, তিনটা পার্সোনাল ক্লেম সম্ভব। একটা হচ্ছে যে থার্ড পার্টি intermingles with trust affairs and thereby becomes trustee dishon tort, তারপরে সেকেন্ড হচ্ছে নোয়িং রিসিপ্ট, আর থার্ড হচ্ছে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। এর একটা হ্যান্ডআউট আছে, এটা একটু প্রিন্ট আউট করে নিয়ে পড়লে, এটা রিডিংটা পড়লে ভালো হবে, তাহলে সেটা ভালো করে করা যাবে। তো প্রথমে ডিসঅন টর্ট যেটা, এটা আনইম্পর্টেন্ট, এটা না, এটা আমাদের পরীক্ষায় আসে না। ডিসঅন টর্ট মানে হচ্ছে যে তাকে ট্রাস্টি হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই, কিন্তু সে ট্রাস্টির মতো কাজ করা শুরু করে দিছে, এই ধরনের পার্সনকে বলা হয় হচ্ছে ডিসঅন টর্ট, মানে অ্যাক্ট লাইক ট্রাস্টি। ঠিক আছে, তো এই ধরনের পার্সনকেও লায়াবল করা যেতে পারে। যে ফাদার যেটা করে নাই, তার ভাইকে ট্রাস্টি বানাই দিয়ে যায়নি তার ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, ফাদার তার ভাইকে ট্রাস্টি বানাই দিয়ে যায় নাই যে তুমি এটা আমার ছেলে মেয়েকে দিবা, কিন্তু ফাদার মারা যাওয়ার পরে তার ভাই এমন ভাবে প্রপার্টি নিয়ে ডিল করা শুরু করছে যে সে মনে হয় ট্রাস্টি, এবং সে যদি ওই ছেলে মেয়েদের প্রপার্টি গুলাকে বিক্রি করে দেয় বা নিজের পারপাসে খরচ করে, এখানে বলা হবে যে তুমি লায়াবল হবা, যদিও তোমাকে ট্রাস্টি হিসেবে অ্যাপয়েন্ট করা নেই, বাট ইউ অ্যাক্টেড লাইক এ ট্রাস্টি। তোমার বেনিফিশিয়ারি C1 এবং C2 তোমাকে সু করতে পারবে অ্যাজ ইফ ইউ আর এ ট্রাস্টি। এটা আমাদের পরীক্ষার জন্য আসে না, আমাদের পরীক্ষার সময় আসে হলো থার্ড পার্টির যে লায়াবিলিটি, তোমার আন্ডার নোয়িং রিসিপ্ট অথবা ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। তাহলে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স বলতে কি বোঝায়, এটা তো আমরা অলরেডি বোর্ডে দেখলাম জিনিসটা, যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে যে ওই তৃতীয় ব্যক্তি, দ্যাট থার্ড পার্টি, যে আমাদের এই ট্রাস্টিকে একটা মানে ট্রাস্ট ব্রিচ করার জন্য সহায়তা প্রদান করেছে। তাহলে এখানে তাহলে আমাদেরকে দেখাতে হবে ওয়াই করছে হচ্ছে ট্রাস্টের ব্রিচ, আর তাকে সহায়তা করছে হচ্ছে কিউ। তাহলে এখানে ফার্স্ট কি দেখাইতে হবে, দেয়ার ওয়াজ এ প্রাইমারি রং। প্রাইমারি রংটা বলতে কি বোঝায়, ওয়াই করছে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট, ঠিক না? ওয়াই করতে হবে ব্রিচ অফ ট্রাস্ট, আর কিউ কে করতে হবে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট কন্ডাক্ট এলিমেন্ট, মানে তাকে একটা কাজ করতে হবে, অ্যাক্ট করতে হবে। ওই যে টাকাটা কোথায় নিয়ে গেল, কানাডায় নিয়ে গেল, 50,000 পাউন্ড দিয়ে তাকে একটা গাড়ি কিনে দিল। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? শেয়ার কিনে দিল, এই কোম্পানির শেয়ার কিনলে ভালো হবে, এটা হলো অ্যাসিস্ট্যান্ট। 50,000 পাউন্ডের শেয়ার কেনার জন্য টাকাটা ওয়াই কিউ কে দিয়ে দিছে যে তুমি শেয়ারগুলা সোমবার দিন কিনবা, কিন্তু এখন ওয়াই মারা গেছে, আর জেড জানতে পারলো যে 50,000 পাউন্ড ওয়াইয়ের কাছে এখন আর নাই, কিন্তু কার কাছে আছে, জেড কিউর কাছে আছে। তখন সে কিউ কে মামলা করবে, নট অ্যাজ এ ট্রাস্টি, কারণ কিউ তো ট্রাস্টি হিসেবে অ্যাপয়েন্টও হয় নাই, ট্রাস্টের রোলটাও সে প্লে করে নাই। তাহলে আমাদের না আসতেছে ব্রিচ অফ ট্রাস্ট, না আসতেছে যে ডিসঅন টর্ট মানে ট্রাস্টের রোল, কিন্তু তুমি তো এই টাকাটা নিছিলা হচ্ছে ওয়াই কে সহায়তা করার জন্য, তার নামে সোমবার দিন শেয়ার কেনার জন্য, তাহলে তুমি লায়াবল হবে আন্ডার ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। ব্যাপারটা কি বুঝা গেছে? এই জন্য একটা পার্সোনাল লায়াবিলিটি। তাহলে অ্যাক্ট করতে হবে, আর একটা মেন্টাল এলিমেন্ট থাকতে হবে, মানে মেনস্ট্রিয়া থাকতে হবে। মানে মেনস্ট্রিয়াটা নিয়ে হচ্ছে সমস্যাটা, এই যে
কিউর কি মেন্স রিয়া থাকতে হবে। ব্যাপারটা কি বুঝে গেছে? তার মানে লতে কোনো সমস্যা নাই যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে লায়াবল করার জন্য কিউকে আমাদের প্রথম উপাদানটা দেখাইতে হবে হচ্ছে there was a breach of trust। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়েও লতে কোনো সমস্যা নাই যে কিউর একটা অ্যাক্ট দেখাইতে হবে, এটা নিয়েও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে কিউর মেন্স রিয়াটা কি দেখাইতে হবে, মেন্স রিয়াটা নিয়ে হচ্ছে সমস্যা। এটা নিয়ে এসে আর কোনো একদম সহজ এসে বলতে হবে যে এই যে মেন্স রিয়া, এটা আগে বলা হইতো যে মেন্স রিয়াটা থাকতে হবে হলো ক্রিমিনাল লয়ের যে মেন্স রিয়া ডিসঅনেস্টি। হ্যাঁ, ডিসঅনেস্টির মেন্স রিয়া যেটা আমরা পড়ছিলাম ফার্স্ট ইয়ারে ঘোষ টেস্ট, মনে আছে কিনা? ওই যে আর ভার্সেস ঘোষ কেসে বলছে যে একটা পার্সন কি ডিসঅনেস্ট কিনা এটা দুই ভাবে দেখতে হবে, তার কাজটা রিজনেবল পার্সন ডিসঅনেস্ট বলবে কিনা আর সে কি বুঝতে পেরেছে কিনা তার কাজটা ডিসঅনেস্ট। তাহলে টেস্টটা ছিল হচ্ছে প্রথমে হলো অবজেক্টিভ, পরে হচ্ছে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। আবার কিছু কেসে বলছে যে না ডিসঅনেস্ট কিনা এটা পুরোপুরি সাবজেক্টিভ টেস্ট হওয়া উচিত। সে কি জানতো কিনা যে তার সহায়তা করাটা ট্রাস্টে কি এটা ডিসঅনেস্ট ছিল। কিন্তু বর্তমানে বলতেছে যে না, সাবজেক্টিভ টেস্টও না, সাবজেক্টিভ অবজেক্টিভ টেস্ট কম্বাইন টেস্টও না। একটা পার্সন কি ডিসঅনেস্ট কিনা এটা আমরা কম্পেয়ার করব তাকে একটা রিজনেবল ম্যানের সাথে, যে এই যে সে ট্রাস্টিকে সহায়তা করলো, এটা রিজনেবল পার্সন এই জায়গায় থাকলে কি বলতো, এটা কি ডিসঅনেস্ট হয়েছে কিনা একটা ট্রাস্টিকে সহায়তা করা। তাহলে একটা সেটেল লতে চলে আসছে, এটাই তুমি এস এর মধ্যে ডিসকাস করবে। তুমি বলবা যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে লায়াবল করার জন্য আমাদেরকে প্রথমে দেখাইতে হবে মূল ট্রাস্টিকে ট্রাস্ট ব্রিচ করতে হবে। সেকেন্ড দেখাইতে হবে যে অ্যাসিস্ট্যান্ট করছে তাকে একটা কাজ করে অ্যাসিস্ট্যান্স করতে হবে। এখন বলছে 50,000 পাউন্ডের শেয়ার কিনে দিব, আপনি সোমবারে টাকা নিয়ে এসেন, সে টাকা এখনো রিসিভই করে নাই, তাহলে তো রিজন অ্যাসিস্ট্যান্স হবে না। আমি আপনাকে মুখে মুখে বলছি, ক্লিয়ার জিনিসটা? কখন হবে? টাকাটা রিসিভ করছে, সোমবারে গিয়ে শেয়ার কিনবে, টাকাটা রিসিভ করছে আগামী মাসে গিয়ে জমিটা কিনে দিবে, তাহলে হবে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। ব্যাপারটা কি বুঝে গেল জিনিসটা? আর মেন্টাল এলিমেন্টের ব্যাপারে ছিল হচ্ছে কনফিউশন, হোয়াট উইল বি দ্য মেন্টাল এলিমেন্ট, ডিসঅনেস্টি কেমনে প্রুফ করতে হবে, এটা কি সাবজেক্টিভ টেস্ট হবে না অবজেক্টিভ টেস্ট হবে না কম্বাইন্ড হবে। তাহলে প্রথমে কিছু কেসে বলছিল টেস্টটা হবে হচ্ছে সাবজেক্টিভ, পরের কেসে বলছে না সাবজেক্টিভ টেস্ট অ্যাপ্লাই করা হবে না, এটাকে অ্যাপ্লাই করা হবে হচ্ছে অবজেক্টিভ টেস্ট। তাহলে এই যে 4-5টা কেস আছে, এই 4-5টা কেসের সাথে সাথে একাডেমিক ওপিনিয়ন, গ্রাহাম ভার্গো যে আছে ওনার একাডেমিক ওপিনিয়নটা এখানে দিয়ে দিতে হবে। এটা আমাদের ওই হ্যান্ডআউটটার মধ্যে আছে, হ্যান্ডআউট গ্রুপে দেওয়া ছিল, এটা আমি দরকার হলে এখন আবার একটা আপলোড করে দিব। এই যে ডিসঅনেস্টির যে টেস্ট, এটা প্রথমে আসছে হচ্ছে রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স ভার্সেস 10 কেস। ঠিক আছে? তাহলে এই কেসে প্রথমে একটা টেস্ট দিল যে এটা টেস্টটা হওয়া উচিত হচ্ছে অবজেক্টিভ টেস্ট, 10 কেসে বলে দিয়েছে। গ্রাহাম ভার্গো বলতেছে যে এই টেস্টটা ঠিকই আছে, টেস্ট অবজেক্টিভই হওয়া উচিত, নাহলে তো সবাই বলবে আমি তো জানতাম না যেটা ডিসঅনেস্ট, সবাই তো এই কথাই বলবে, আমি মনে করছিলাম যে এটা ওনার টাকা। তারপরে টুইনসেট্রা এন্ড ইয়ার্ডলি কেসে যে was dishonesty by the ordinary standard of reasonable and honest people that himself realized, এটা তার মানে এখানে যেটা বলে দিল সেটা হচ্ছে যে এটা হবে একটা কম্বাইন্ড একটা টেস্ট, যে was dishonest by the ordinary standards and he himself realized, এই প্যাচ লাগাই দিল। কিন্তু তাহলে কোনটার সাথে কোনটা ঢুকেল? অবজেক্টিভের সাথে সাবজেক্টিভ। তাহলে তো একটা সুযোগ করে দিল যে একটা লোক হয়তো প্রমাণ করতে পারবে যে এই টেস্টটা হবে হচ্ছে কি যে আমি নিজে বুঝতে পারি না যে আমার কাজটা ডিসঅনেস্ট ছিল। স্যার এখানে তো আসলে যে মানে ওয়াই যখন ডিকে এই টাকাটা দিচ্ছে, হ্যাঁ, ওয়াই যদি এটা মানে ডিকে না জানায় যে এটা হলো ট্রাস্টেড টাকা, তাহলে সমস্যা নেই, লায়াবল হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, কখন সে মানে কিউ জানবে? এখন কিউ জানবে যে কিউ দেখবে যে ওয়াই হচ্ছে একটা লোক যে চাকরি করে এবং সে বেতন পায় হচ্ছে গিয়ে তোমার 3,000 পাউন্ড।
তার কাছে হঠাৎ করে 50,000 পাউন্ড কিভাবে আসলো, এটা কিউ কিউ ধরো জানতে পারলো, তাহলে সেক্ষেত্রে তো তার তোমার বোঝা উচিত ছিল অবজেক্টিভ টেস্টে যে টাকাটা কোথা থেকে আসছে, বা তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল। এটা হবে রিজনেবল ম্যান টেস্ট। আর সাবজেক্টিভলি যেটা আমরা দেখি তাহলে তো সবাই বলবে যে না, আমি তো জিজ্ঞাসা করে নেই, ভেরিফাইও করিনি, এই জিনিসটা আর কি ডিনাই করবে। কিন্তু যদি স্যার তাহলে- কি জানে না, তারপরে কি অঙ্কে আর পাওয়া যাচ্ছে না, তখন যখন জেড এর দিকে লায়াবল হবে না, তখন liable লায়াবল হবে না। তাহলে এই যে তিনটা কেসের মাধ্যমে যে চেঞ্জটা হলো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 10 যে কেসটা, তোমার রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স এন্ড 10, তারপরে হচ্ছে গিয়ে টুইন সেট্রা এন্ড ইয়ার্ডলি কেসটা এসে অবজেক্টিভ টেস্টটাকে তোমার চেঞ্জ করে দিল, পরে আবার অবজেক্টিভ টেস্টে যে ব্যাক করছে ইন দ্য কেস অফ বার্লো ক্লাউজ, এই ডেভেলপমেন্টটা বলতে হবে। আর প্রত্যেকটা টেস্ট বলার পরে একাডেমিক ওপিনিয়ন বা জুডিশিয়াল ওপিনিয়ন দেওয়া আছে, এটা অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? এই তো অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেল তোমার কোনটা, নোয়িং রিসিপ্টের পার্ট, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের পার্ট। আর রেমিডিসটা কি, যদি আমরা ধরতে পারি কিউকে, তাহলে ওই টাকাটা নিয়ে আবার কাজে দিয়ে দিতে হবে, বেনিফিশিয়ারিকে দিয়ে দিতে হবে। বাট এটা কোনোভাবেই বলা যাবে না যে কিউকে যে আমরা ধরছি সে কনস্ট্রাকটিভ ট্রাস্টি। কিউ হচ্ছে তুমি অ্যাসিস্ট্যান্স করছিলে, এই জন্য তুমি পার্সোনালি লায়াবল। যদি আমরা কিউকে কনস্ট্রাকটিভ ট্রাস্টি বলি বা ট্রাস্টি বলি, তাহলে এটা হবে হচ্ছে ফলস কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে একটা রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্ট, যেটা ইংল্যান্ড তোমার অ্যাভয়েড করে। স্যার এসিতে কি মানে ব্রিচ অফ ট্রাস্টের ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স আর এইটা থেকেই আসে, এটাই সবসময় একসাথে লিখতে হবে জেনারেলি না, জেনারেলি আগে আসতো আলাদা আলাদা, এখন দুইটা একসাথেই আসে। তুমি চাইলে যেটা করতে পারো, সেটার মধ্যে হয়তো নোয়িং রিসিপ্ট নিয়ে 1500 ওয়ার্ড আর ডিসঅনেস্ট নিয়ে 1500 ওয়ার্ড, 3000 ওয়ার্ডের করে রাখলাম। আর 1000 করে, হ্যাঁ 1000 ওয়ার্ড রাখলা হচ্ছে গিয়ে যদি কম্বাইন্ড আসে, এর কম্বাইন্ডই আসবে। আর 500 ওয়ার্ড করে আলাদা করে রাখতে পারো, কারণ এখন আর ওরকম আলাদা আলাদা আসে না, লাস্ট 5 ইয়ার্স আলাদা আলাদা ওরকম ভাবে দিচ্ছে না। এক্সামিনার বলেই দিবে যে নোয়িং রিসিপ্ট, কিন্তু নতুন কেসগুলো অ্যাড করে দিবা। ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স ডিসকাস করার পর এই যে তোমার যে কেসটা আছে নোয়িং রিসিপ্ট ডিসঅনেস্ট নতুন কেসের নাম হচ্ছে হোটেল পোর্টফোলিও ভার্সেস রুহান কেসটা। ঠিক আছে, এটা ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের রেমিডির উপরে নতুন কেসটা আসছে, এটা অ্যাড করা যেতে পারে। আরেকটা যেটা আছে নোয়িং রিসিপ্ট। আচ্ছা, নোয়িং রিসিপ্টের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখানে কিন্তু সে ট্রাস্টিকে কোনো রকমের মানে সহায়তা প্রদান করে না, কিন্তু ট্রাস্ট প্রপার্টি জানার পরেও সে এটা রিসিভ করে, ঠিক না জিনিসটা? তার মানে সে জানে যে আমাকে যে মোটরসাইকেলটা ব্যবহার করতে দিছে, হ্যাঁ এই মোটরসাইকেলটা হচ্ছে একটা মানে পাঠাওয়ের মোটরসাইকেল, অথবা এটা হচ্ছে ফুড পান্ডার মোটরসাইকেল। ফুড পান্ডা দিছে হচ্ছে তার একটা ফ্রেন্ডকে, আর সে তার আরেকটা ফ্রেন্ডকে বললো যে তুমি এটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ব্যবহার করবা। তাহলে সে তো অলরেডি জানে যে এটা তো ফুড পান্ডা থেকে দেওয়া হয়েছে মোটরসাইকেলটা আমার ফ্রেন্ডকে ফুড ডেলিভারি করার জন্য, এটা দিয়ে এখন আমি কেন ট্রান্সপোর্ট করব? তাহলে সেইটা কি হবে, নোয়িং রিসিপ্ট। তাহলে এখন ফুড পান্ডা যখন পাবে মোটরসাইকেলটা আরেকজন ব্যক্তির কাছে, তখন তার কাছ থেকে তো এটা নিয়ে নিবে। ব্যাপারটা বুঝে গেছে না জিনিসটা? মানে ডিএইচএল কিন্তু ওই যে মানে গাড়ি দেয় মানে জিনিসপত্রগুলো ডেলিভারি করার জন্য ড্রাইভারদেরকে, এখন ওই ড্রাইভার যদি তার একটা ফ্রেন্ডকে বলে যে তুমি এটা দিয়ে মানে ইয়ে করো, ওই যে রেন্টে কারের সার্ভিস দাও, তাহলে যখন ডিএইচএল দেখবে যে গাড়িটা রেন্টে কারে ব্যবহার করা হচ্ছে, তখন তো তারা গাড়িটা নিয়ে নিতে পারবে। ওই লোককে তখন লায়াবল করবে যে তুমি তো জানতা যে লেখা আছে ডিএইচএল, তুমি কেন এটাকে ইউজ করবে এজ এ রেন্টে কার? তাহলে এটা হবে কোনটা, এই নোয়িং রিসিপ্ট। তাহলে নোয়িং রিসিপ্টের প্রথমে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে ডেফিনেশন, তারপরে বলতে হবে নোয়িং রিসিপ্টের লায়াবিলিটিটা আগে ছিল হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি, একজনের কাছে ট্রাস্ট প্রপার্টি পাইলেই সে লায়াবল। তাহলে এটা কি ঠিক আছে কিনা এই আইনটা? তার মানে আমি যেটা করলাম সেটা হলো মাকসুদ ভাইকে একটা ল্যাপটপ দিয়ে বললাম যে মাকসুদ ভাই আপনি ল্যাপটপটা আপনি শুভ্রকে দিবেন,
হ্যাঁ, যে এটা ডিসেম্বর মাসে শুভ্রকে দিবেন। এখন স্ট্রিক্ট লায়াবিলিটি যেটা বলতেছে হচ্ছে যে প্রিন্সিপালে স্ট্রিক্ট লায়াবিলিটি প্রিন্সিপাল মানে কি, ওই ল্যাপটপটা যেটা আমি মাকসুদ ভাইকে দিলাম, এটা যদি অন্য কেউ কারো হাতে দেখা যায়, সে এমনি লায়াবল হয়ে যাবে, যেহেতু এটা শুভ্রকে দেওয়ার জন্য বলা হয়েছে। ব্যাপারটা কি বুঝে গেছে? এটা ছিল আগে স্ট্রিক্ট লায়াবিলিটি, কোনো মেন্সে দেখা হবে না, কেমনে আসলো তোমার কাছে, তুমি লায়াবল। এখন আর কেউ কেউ বলে যে এটা স্ট্রিক্ট লায়াবিলিটি তো হওয়ার কথা না। মাকসুদ ভাই যদি এটা শুভ্রকে দেওয়ার সময় বলে দেয় যে এটা আমার ল্যাপটপ, এটা তুমি ব্যবহার করতে পারো, তাহলে কি তাকে লায়াবল করা উচিত? তো হবে না এখানে। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে এই যে নোয়িং রিসিপ্টের ক্ষেত্রে কখন লায়াবল করা উচিত? যখন ওই লোক জানবে যে এটা ট্রাস্ট প্রপার্টি, তারপরও সে রিসিভ করবে। তাহলে একটা গ্রুপ আছে যারা বলে যে বেনিফিশিয়ারির ইন্টারেস্ট রক্ষা করার জন্য নোয়িং রিসিপ্টের লায়াবিলিটি স্ট্রিক্ট লায়াবিলিটি হওয়া উচিত, এটাকে বলা হয় প্রো স্ট্রিক্ট লায়াবিলিটি গ্রুপ। তাদের কয়েকটা ওপিনিয়ন তুমি দিয়ে দিবা, লর্ড নিকোলস কি বলছে, প্রফেসর বার্কস কি বলছে, হ্যাঁ, মিলেট কি বলছে। আবার বলতে হবে যে এটা স্ট্রিক্ট লায়াবিলিটি হলো মহাবিপদ। একজন লোক আরেকজন লোকের কাছ থেকে দেখা গেল যে কিছু ফার্নিচার নিচ্ছে ওনার বাসা থেকে, ওই লোক তো আর জানে না যে এই ফার্নিচার গুলা যে ওনার অন্য কোনো রিলেটিভের ফার্নিচার। আমি যদি না জেনে তার কাছ থেকে ফার্নিচার নিয়ে যাই, আমি তো মনে করছি যে আমি যার কাছ থেকে নিচ্ছি এগুলো ওনার জিনিস, এটা তো ট্রাস্ট প্রপার্টি, জানলে আমি নিতামই না এটা, তাহলে ভেজাল লেগে যাবে না এখানে। এটা এই জন্য বলছে এন্টি স্ট্রিক্ট লায়াবিলিটি প্রিন্সিপালটা কি। তারপরে আসছে হচ্ছে যে বর্তমানে কিভাবে এই নোয়িং রিসিপ্টটা এস্টাবলিশ করা যায়। এখানে 4টা রিকোয়ারমেন্ট আছে। ওখানে কয়টা রিকোয়ারমেন্ট ছিল ডিসঅনেস্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে? 3টা রিকোয়ারমেন্ট। ট্রাস্ট ব্রিচ করতে হবে ট্রাস্টিকে, সেকেন্ড হচ্ছে একটা কন্ডাক্ট অ্যাক্ট থাকতে হবে, আর 3 নাম্বার হচ্ছে মেন্স রিয়া থাকতে হবে। আর এখানে নোয়িং রিসিপ্ট এস্টাবলিশ করার জন্য এটা একটা প্রোপ্রাইটারি ক্লেম থাকতে হবে, মানে ট্রাস্টির একটা ডিউটি থাকতে হবে, ট্রাস্টি তার ডিউটিটা ব্রিচ করছে সেটা দেখাইতে হবে। তারপরে দেখাইতে হবে যে আমাদের যে থার্ড পার্টি নোয়িংলি রিসিভ করছে এবং তার একটা ফল্ট ছিল। তাহলে এই যে ফল্ট দেখাইতে হবে, এই ফল্ট মানেই হচ্ছে গিয়ে এটার স্ট্রিক্ট লায়াবিলিটি নাই, ফল্ট মানে হচ্ছে মেন্স রিয়া। তাহলে বর্তমানে এটা কিসে চলে আসছে? বর্তমানে বলা হচ্ছে যে এই যে নোয়িং রিসিপ্টের যে লায়াবিলিটি, এটা হবে ফল্ট বেসড লায়াবিলিটি, মানে এখানে মেন্স রিয়া থাকতে হবে। তাহলে 4টা জিনিস দেখাইতে হবে আমরা যদি এই ডিফেন্ডেন্টকে লায়াবল করতে চাই, হচ্ছে ফর নোয়িং রিসিপ্ট। এক নাম্বার হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে হলো যে, এক নাম্বার হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে ওয়াই এর উপরে একটা ফাইডুশিয়ারি ডিউটি ছিল, ফাইডুশিয়ারি ডিউটি ছিল। ওয়াই এই ডিউটিটা ব্রিচ করে 50,000 পাউন্ড কাকে দিয়ে দিছে? ডি কে দিয়ে দিছে। এটা হচ্ছে কার ব্রিচ? ওয়াই এর ব্রিচ দেখাতে হবে, ঠিক আছে। আর 3 নাম্বার দেখাতে হবে যে ডি এটা নোয়িংলি রিসিভ করছে, নোয়িংলি রিসিভ। আর 4 নাম্বার যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ডি এর মেন্স রিয়া ছিল, মেন্স রিয়া ছিল, মেন্স রিয়া মানে ফল্ট ছিল। এই হলো 4টা রিকোয়ারমেন্ট। তাহলে 4টা এক্সপ্লেইন করব, 4টার মধ্যে বেশি বলতে হবে ফল্টের উপর বেস করে। যে আগে মানে একটা গ্রুপ আছে যারা বলছে ফল্ট দেখানো লাগবে না, তারা হচ্ছে গিয়ে এন্টি স্ট্রিক্ট লায়াবিলিটি গ্রুপ, মানে প্রো স্ট্রিক্ট লায়াবিলিটি গ্রুপ। আর কেউ বলছে যে দেখাইতে হবে ফল্ট মানে মেন্স রিয়া, তারা হচ্ছে এন্টি স্ট্রিক্ট লায়াবিলিটি গ্রুপ। এই যে 4টা এলিমেন্ট, এই 4টা এলিমেন্ট আলাদা করে ডিসকাস করা আছে। এই হ্যান্ডআউটটা আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি যদি কেউ মিস করে থাকো। এর মধ্যে ফল্টের উপরে বেশি ফোকাস করব, ফল্ট কি দেখানো লাগবে কি লাগবে না, এই তো চ্যাপ্টার শেষ। আর এটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, এটা ডিসকাস করলেও হবে না করলেও হবে, যে অন্যান্য দেশে কিভাবে তোমার এটা অ্যাপ্লাই করা হয়। কিছু রিসেন্ট কেসেস ওইখানে দেওয়া আছে, এগুলো এক্সট্রা। রিসেন্ট কেস তো আমরা মানে ইয়েতেও পাচ্ছি, আবার কিছু একাডেমিক ওপিনিয়ন ওইখানের মধ্যে দিয়ে দেওয়া আছে, এটাও আমি গ্রুপে দিয়ে। এখন দেখো যে
এটার উপর বেস করে যখন তুমি এসেটা বানাবা মানে স্লাইডের মানে এই হ্যান্ডআউটটার উপর বেস করে, তাহলে তোমার অ্যান্সারটা অনেক স্ট্যান্ডার্ড হবে। আর আমি মানে দেখাই দিচ্ছি তোমাদেরকে, ওই যে যেটা ওই স্যাম্পল অ্যান্সার যে দুটো আমরা দিয়েছিলাম, দিয়ে দিই, সমস্যা নেই। এখন দেখো যে রেডিমেড অ্যান্সার যেগুলা, এটার মধ্যে একটু ভেজাল থেকে যায় আর কি। ধরো যে এটা হচ্ছে প্রিপেয়ার্ড অ্যান্সার, প্রথমে দেওয়া আছে না ইন্ট্রোডাকশন নাকি এরকম আছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, তারপরে দেওয়া আছে হোয়াই ইম্পোজিং লায়াবিলিটি ইজ ডিফিকাল্ট, হ্যাঁ, ইজ লায়াবিলিটি বেসড অন কনস্ট্রাকটিভ ট্রাস্ট, অ্যান্সার হচ্ছে নো। তারপরে হাউ লায়াবিলিটি অফ নোয়িং রিসিপ্ট ইজ ইম্পোজড, ওই যে তিনটা রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা করে এর মধ্যে আমরা এই হ্যান্ডআউটের মধ্যে দেখলাম যে নোয়িং রিসিপ্টের ক্ষেত্রে চারটা রিকোয়ারমেন্ট আছে, তিনটা না, চারটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে একটা ট্রাস্টের উপর একটা ফাইডুশিয়ারি ডিউটি থাকতে হবে, তাকে ডিউটিটা ব্রিচ করতে হবে, আমাদের ডিফেন্ডেন্টকে জেনে শুনে এটা রিসিভ করতে হবে প্রপার্টিটা, আর হচ্ছে তার ফল্ট দেখাতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো তো অনেক আগে দেওয়া হয়েছিল নাকি এসেগুলা, নোয়িং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। তাহলে ওয়ান বেসড অন রং ডুইং অফ দ্য রিসিপ্ট এন্ড ওয়ান বেসড অন আনজাস্ট এনরিচমেন্ট। ঠিক আছে, এই মানে এরকম প্রিপেয়ার্ড এসে থেকে ওই হ্যান্ডআউটটা থেকে যদি তুমি দেখো যে অনেক একাডেমিক ওপিনিয়ন দেওয়া আছে, এই জন্য ওইটা ফলো করলে বেটার হবে। এখানে অনেক মানে এটা স্ট্যান্ডার্ড অ্যান্সার, কিন্তু যখন ক্লোজ বুক এক্সাম ছিল তখন এইগুলো একটু প্যারাফ্রেজিং করে দিয়ে দিলেই হয়ে যেত। এটা দেওয়া আছে না নোয়িং রিসিপ্টের অ্যান্সারটা? হ্যাঁ, আর আরেকটা অ্যান্সার তো দেওয়া আছে মনে হয় কম্বাইন্ড নাকি, নাকি ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের অ্যান্সারটা নাকি? এটা আলাদা আলাদা। আমাদের স্যার 22 সালের আছে যে দুইটা ছোট ছোট আলাদা আছে আর একটা কম্বাইন্ড আছে। কম্বাইন্ডও আছে। ডুইং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট। ছিল অ্যাসিস্ট্যান্স, এই যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, যে এসে অন ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, এখানেও দেখবা যে ওই এসেটা ইন্ট্রোডাকশন, তারপরে ডিসকাস করা আছে যে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সের তোমার এই মেইন ডিসকাশন এরিয়াটা কোনটা, তারপর এটা হচ্ছে একটা সেকেন্ডারি লায়াবিলিটি মানে থার্ড পার্টি লায়াবিলিটি, তারপরে বলা আছে যে এটাকে কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে হোল্ড করবে কিনা, তারপর লায়াবিলিটি ইম্পোজ করার জন্য কি কি এলিমেন্ট, এখানে হচ্ছে তিনটা এলিমেন্ট আমাদেরকে দেখাতে হবে। তারপর মেইনলি ডিবেটটা কোন এরিয়া নিয়ে, মেইনলি ডিবেটটা হচ্ছে যে মেনস্ট্রিয়াটা আসলে কি দেখাইতে হবে, এটাকে অবজেক্টিভ ডিসঅনেস্টি নাকি সাবজেক্টিভ অবজেক্টিভ ডিসঅনেস্টি, তো এটার আলটিমেট কনক্লুশনটা কি, ঠিক আছে, ডিসঅনেস্টি বলতে আসলে কি বোঝায় এবং কনক্লুশন। এটা আমাদেরকে তোমার মেনশন করতে হবে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, দেখি এই জিনিসগুলা। তো এখন মানে আমাদের এই রিসেন্ট ডেভেলপমেন্টটা যে আমাদের জন্য বেশি একটা চেঞ্জেস নিয়ে আসছে তা কিন্তু না, কিন্তু এটা হচ্ছে একটা হিন্টস যে এক্সামিনার কি কোশ্চেন এবার দিতে পারে আর কি, এটার জন্য আমরা এটা বুঝতে পারলাম যে হয় দিবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট ফাইডুশিয়ারি ডিউটি কেন অ্যারাইজ করে, অথবা ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এবং নোয়িং রিসিপ্ট। ঠিক আছে, বেটার হয় হলো যে তুমি ওই যে যেটা করলা 3000 ওয়ার্ডের অ্যান্সার করে 1500 করে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স লাগবে, আর যদি কম্বাইন্ড আসে তাহলে তোমার ওই 500 ওয়ার্ড যেটা থাকবে
এক্সট্রা সেটা না দাও। পরীক্ষায় এক্সামিনার যদি কম্বাইন দেয় তাহলে তো 2000 ওয়ার্ডের বেশি কি লেখা যায় নাকি না? মনে হয় লিখতে পারে তো অনেকে, এখন স্যার ওয়ার্ড লিমিট নাই, জানি। এটা তো আর লেখা যাবে না এত কম। অনেকেই লিখতে পারে, এই সেকেন্ড ইয়ারে অনেকেই লিখছে, ধুমায় লিখছে 2000 করে, 4টাতে 8000 করে লিখছে, এরকমও আছে। হ্যাঁ 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 আমি তো স্যার আমি এসএকুল এভাবে বানাইছি যে अराउंड 1100 ওয়ার্ড। হ্যাঁ এটাই। পারবো না স্যার। না দরকার নেই, দরকার নেই। আর ইউএলএর এক্সামিনাররা সবসময় ওয়ার্ড দেখেও না, যদি মানে অ্যানসার সঠিক হয়, মানে একদম টু দা পয়েন্টে হয়, তাহলে কিন্তু মার্কস আসে। হ্যাঁ যদি ওয়ার্ড লিমিট কম হয়। এটাই। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, আমাদের এই নোয়িং রিসিভড এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এর যে ইস্যুটা। তিনটে ইকিউ শেষ হলো স্যার। হ্যাঁ আজকে হ্যাঁ কনস্ট্রাকটিভ আর ওইটা যদি থার্ড পার্টি লায়াবিলিটি করে দিলে এইটার মধ্যে দুইটা চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ স্যার ট্রেসিং এর কোশ্চেন কেমন হবে? ট্রেসিং তো কোশ্চেন যেটা বলে যে ট্রেসিং এর প্রিন্সিপালটা কি, তারপরে হচ্ছে মানে কোড মানে কোন কোন ক্ষেত্রে ট্রেসিং অ্যালাউ করে, কোন কোন ক্ষেত্রে করে না, হ্যাঁ এরকম কোশ্চেন আসে। কোয়ান্টিটি ট্রেসিং থাকবে নাকি এটা অন্য? কিন্তু এটা এখন না পড়ে চ্যাপ্টার অ্যানসার করাটা উচিত হবে, চ্যাপ্টার না পড়ে। স্যার মানে ইকিউর জন্য হ্যাঁ লামিয়া, তোমার কোশ্চেনটা বলো। স্যার কোয়েশ্চেন পাস্ট পেপারে একটা দেখলাম যে এরকম ছিল যে একটা সেটেলার তার বেনিফিশিয়ারিকে শেয়ার ট্রান্সফার করতে চায়, তো সে সবকিছু সাইন টাইন করে একজনকে মানে রেজিস্টার করার জন্য পাঠায় ডকুমেন্টটা, বাট ওই ডকুমেন্টটা তার বিজনেস পার্টনার নিয়ে নিজের কাছে রেখে দেয়। তো এখন বেনিফিশিয়ারি ওইটা কিভাবে ক্লেম করবে, আমরা এই ব্যাপারটা কিভাবে আর্গিউ করব? ও তুমি তো এটা দিয়েছিলে মনে হয় গ্রুপে। ইয়েস স্যার, আমি দিয়েছিলাম। আচ্ছা, তো পেনিংটন কেস আসবে। হ্যাঁ পেনিংটন কেস আসবে। তার মানে হচ্ছে যে আমাদের যে ডোনার, এখন সে ডোনিকে কিছু শেয়ার দিতে চাচ্ছে, কিছু কোম্পানি শেয়ার সে দিতে যাচ্ছে, এরকম না? তারপরে সে শেয়ার সার্টিফিকেট, হ্যাঁ শেয়ার সার্টিফিকেট, তারপর হচ্ছে শেয়ার ট্রান্সফার ফর্ম, হ্যাঁ এই সব কিছু সে ফিল আপ করে সে দিয়ে স্যার দিচ্ছে। বিজনেস পার্টনার যে হচ্ছে মানে রিসিভ করে ডকুমেন্টসটা, সে হচ্ছে অল্টার করে আরেকজনের নামে রেজিস্টার করে ফেলে। সো এই জন্যই মানে আর্গিউ করব কিভাবে বুঝছি না। হ্যাঁ মানে ডোনার দিয়ে দিছে হচ্ছে, ধরো যে ওয়াই কে দিছে, ঠিক না? ওয়াই কে দিছে, সবকিছু সে ফিল আপ করছে, ঠিক না? ইয়েস ফিল আপ স্যার। করে ওয়াই কে দিছে, আর ওয়াই কে বলছিল যে তুমি ডোনিকে দিবা, নাকি? এটাই তো। জি স্যার, জি। কিন্তু এখন ওয়াই যেটা করছে সেটা হচ্ছে যে সে ওই ফর্মটা চেঞ্জ করে, স্যার ওয়াই ফর্ম চেঞ্জ করে নাই, ওয়াই শেয়ার রেজিস্টারটা কোম্পানিতেই দেয়, কিন্তু এইখানে সেটেলারের বিজনেস পার্টনার যে ছিল সে হচ্ছে ডকুমেন্টটা অল্টার করে। ও আচ্ছা আচ্ছা, মানে ওয়াই কিছু করে না, কিন্তু না স্যার, ওয়াই কিছু করে না। ওয়াই পাঠায় দেয় এটা কোম্পানির কাছে। ইয়েস স্যার। ওয়াইটা কোম্পানির কাছে পাঠাই দেয়। আচ্ছা, কিন্তু এটাকে ইন্টারসেপ্ট করে হচ্ছে এ, মানে এটাকে ইন্টারসেপ্ট করে হচ্ছে এস বিজনেস পার্টনার, নাকি? ইয়েস স্যার, আরেকজনের নামে করে। এস বিজনেস পার্টনার, আমরা ধরে নিলাম ডি, ডি এটা আরেকজনের নামে করে।
হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এখানে আমাদের বি এর রেমেডিটা কি, এটা আমাদেরকে ডিসকাস করতে হবে যে বি কি মানে শেয়ার গুলা কি পাবে কিনা, ঠিক না? আর ডি ডি কি তার নিজের নামে করে বিজনেস পার্টনার, না সে আরেকজনের নামে করে? স্যার সে আরেকজনের নামে করে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে ডি এটা ই এর নামে করছে। তাহলে এখানে আমরা যেটা মানে আর্গিউ করতে পারি যে এখন এই শেয়ারগুলার এখন হয়ে গেছে হচ্ছে ই হয়ে গেছে হচ্ছে এটার এখন লিগ্যাল ওনার। কারণ কোম্পানির কাছে যে ফর্মটা দেওয়া হয়েছে ওই ফর্মে তো ই এর নামই দেওয়া আছে। তো এখন শেয়ার ট্রান্সফার ফর্ম যেটা, এখানে তো ই এর নামটা বসানো আছে, যে নামটা আমাদের ডি বসাই দিছে ওই নামেই তো হয়ে গেছে, এটা ই এর নামে রেজিস্টার্ড। কোম্পানি তো আর এই ভিতরের খবর জানে না যে এখানে যে এত কিছু হয়ে গেছে মাঝখান দিয়ে, যে এ দিতে চাচ্ছিল হচ্ছে বি কে, এই জন্য ওয়াই কে সে সবকিছু দিয়ে টিয়ে বলছে যে তুমি এটা জমা দিয়ে দিবা। এটা তো আর কোম্পানি জানবে না। কোম্পানি মনে করছে যে আমাকে তো ফর্ম আসছেই আমার কাছে হচ্ছে ই কে দেওয়ার জন্য, আমি ই এর নামে করে দিলাম। এখন আমরা বলবো যে যদি বি যদি এই শেয়ারে কোনো টাইটেল ক্লেম করতে চায়, তাহলে সে ক্লেম করতে পারে হচ্ছে ইকুইটেবল টাইটেলটা যেটা। এখন তার কাছ থেকে ইকুইটেবল টাইটেলটা কি আসছে কিনা, হ্যাঁ, তার কাছ থেকে ইকুইটেবল টাইটেলটা আসছে কিনা এটা সে কিভাবে দেখাবে? ঠিক আছে, বা সে কি বলতে পারে কিনা যে দ্য ট্রাস্ট ইজ প্রপারলি কনস্টিটিউটেড। হ্যাঁ, ট্রাস্ট ইজ প্রপারলি কনস্টিটিউটেড, ট্রাস্ট ইজ প্রপারলি কনস্টিটিউটেড, স্যার বি দেখাবে, এটা তো বি দেখাবে। বি মানে বি দেখানোর চেষ্টা করবে আর কি। হ্যাঁ, কারণ এখানে সার্টেনটি নিয়ে কোনো সমস্যা নাই, ট্রাস্ট প্রপার্টি হচ্ছে শেয়ার, ইন্টেনশন নিয়ে কোনো সমস্যা নাই, সাবজেক্ট ম্যাটার বা বেনিফিশিয়ারি নিয়ে কোনো সমস্যা নাই। আবার আমাদের এটা ফর্মালিটি নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু শেয়ার এটা তো আর এমন না যে রাইটিং লাগবে, কারণ এটা তো সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্টেরও কোনো ব্যাপার না। তারপরে ক্যাপাসিটিরও কোনো ইস্যু না, এটা হচ্ছে কনস্টিটিউশনের ইস্যু, যে লিগ্যাল টাইটেলটা কি মানে ট্রান্সফার হয়েছে কিনা, হইলে তার কাছে ইকুইটেবল টাইটেলটা আসবে। আমরা যেটা বলতে পারবো এখানের ভিতরে যে আমাদের এই বি বলবে যে আমার কাছে ইকুইটেবল টাইটেল শেয়ারে চলে আসছে, বিকজ এই ট্রাস্টটা হচ্ছে প্রপারলি কনস্টিটিউটেড। ঠিক আছে, বি আর্গিউ করবে যে এটা প্রপারলি কনস্টিটিউটেড, এটা সে আর্গিউ করবে। আর ই তো বলবে যে না, এটা তো প্রপার কনস্টিটিউশন হয় নাই, কারণ এ তো নিজে অ্যাপ্লাই করে নাই টু দ্য কোম্পানি, সে তো তার এটা ফ্রেন্ডকে দিছে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, এটা সে বলবে। তখন আমরা বলবো যে বি তখন রিলাই করতে পারবে অন দ্য প্রিন্সিপাল অফ রি রোজ। হ্যাঁ, রি রোজ, রি ফ্রাই, মাস্কেল এন্ড মাস্কেল, যে এর পক্ষে যা যা করার অপশন ছিল সব তো সে করে ফেলছে। সে তো সবকিছু শেয়ার ট্রান্সফার ফ্রম শেয়ার সার্টিফিকেট এগুলো সব ফিল আপ করে সে তো এটা ওয়াই কে দিয়েই দিছে, আর ওয়াইও তো এটা কোম্পানির কাছে অ্যাপ্লাই করে ফেলছে, ঠিক না জিনিসটা? মানে দুই দিক থেকেই তো কনস্টিটিউশন হয়ে যাচ্ছে। মোরওভার আমরা বলতে পারবো যে এই মানে এই কাজটা করার পরে এ আর মাইন্ড চেঞ্জ করতে পারতো না, এই জীবিত থাকলেও কোর্ট বলতো যে যেহেতু তুমি সব ফর্ম টর্ম ফিল আপ করে ওয়াই কে দিয়ে দিছো এবং ওয়াই এটা কোম্পানির কাছে সেন্ড করে দিছে, এটা আনকনশনেবল হবে পুরো জিনিসটা আবার রিটার্ন করা। আপনি যেটা বললেন যে পেনিংটন এন্ড ওয়েন কেসটা এখানে আমরা আলোচনা করতে পারবো। তার মানে এই ট্রাস্টটা হয়ে গেছে এখন হচ্ছে প্রপারলি কনস্টিটিউটেড। বি এটা আর্গুমেন্ট করার চেষ্টা করবে। এখন বি যদি এটা আর্গিউ করার চেষ্টা করে, প্রপার কনস্টিটিউশন যদি হয়ে যায়, সে যদি বলে যে প্রপার কনস্টিটিউশন এখানে হয়ে গেছে, তাহলে তো শেয়ার গুলো এখন বি পেয়ে যাবে, এটা তো আর ই রাখতে পারবে না। ঠিক আছে জিনিসটা? আর
এখানে আমরা যদি দেখি যে ই এর কাছ থেকে যদি আমরা এটা রিটার্ন করতে চাই, এখানে ই এর কাছ থেকে যদি আমরা এটা মানে রিটার্ন করতে চাই, তাহলে কোর্ট যেটা বলবে যেহেতু প্রপার কনস্টিটিউশন হয়ে গেছে, তাহলে তো এখানে আমাদের এই বি এর ইকুইটেবল টাইটেলটা আগে চলে আসছে, এটা তো ই এর আগে চলে আসছে, ঠিক না? কারণ ফর্ম তো চেঞ্জ করে দিছে হচ্ছে আরেকজন ব্যক্তি, তাহলে তো যার কাছে আগে ইকুইটেবল টাইটেল দেওয়া হয়েছে তার কাছে তো এটা ফেরত আসবে, ঠিক না জিনিসটা? এইভাবে হয় না স্যার, এটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে এটা হোল্ড করবে বি এর জন্য, মিস্টেকেনলি গেছে ই এর কাছে, এই আর্গুমেন্টটা কি দেওয়া যায় না? মিস্টেকেনলি এর কাছে চলে গেছে, ইউ উইল হোল্ড দিস প্রপার্টি অন বিহাফ অফ বি। এটা আমরা এখানের মধ্যে এখানে আমাদের মানে ও আচ্ছা, এখানে আপনি প্রথমে আগে বলবেন যে যে লোকটা চেঞ্জ করছে ফর্মটা, মানে ডি, হ্যাঁ ডি এমন একটা মানে পজিশন নিয়ে ফেলছে নিজেকে যে সে নিজেই হচ্ছে গিয়ে ট্রাস্টি, ঠিক না? ডি কিন্তু ওরকম ভাবে ব্যবহার করতে মানে বিহেভ করতেছে যে আমি নিজেই ট্রাস্টি, তাহলে ডি কে কিন্তু পার্সোনালি আমাদের বি সু করতে পারবে, যদিও ডি কে কিন্তু ট্রাস্টি হিসেবে অ্যাপয়েন্ট করা হয় নাই, কিন্তু যেহেতু ফর্মটাকে ইন্টারসেপ্ট করে এর পার্টনার বি এই ফর্মটাকে চেঞ্জ করে ফেলছে, তার মানে কিন্তু সে ট্রাস্টির মতো ব্যবহার করতেছে, তাকে কিন্তু পার্সোনালি লায়াবল করা যাবে এই সিচুয়েশনে। বুঝি যেটা আমরা একটু আগে দেখে আসলাম, থার্ড পার্টি লায়াবিলিটি ডিসন টর্ট যেটাকে বলা হয়, ওই একটা পয়েন্ট যেটা গ্রুপে মানে স্যার আমরা কি নোয়িং রিসিপ্ট এখানে ডিসকাস করতে পারবো? কজ যে স্টোলেন প্রপার্টিটা করছে যে সে হচ্ছে তো মানে জেনেই করলো। হ্যাঁ, এখানে প্রথমে বলতে হবে অ্যাজাম্পশন অফ ট্রাস্টিশিপ। এখানে যে লোকটা তোমার চিঠিটাকে করছে, ইন্টারসেপ্ট করছে, সে হচ্ছে নিজেকে ট্রাস্টি হিসেবে এজিউম করে নিচ্ছে, হ্যাঁ এটাকে প্রথমে বলতে হবে। আর তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে প্রথমে আমরা ডি কে ধরতে হবে অ্যাজ এ থার্ড পার্টি, যে সে তো এটা ডিটারমাইন করতে পারবে না বা সে নিজে ট্রাস্টির মতো বিহেভ করেছে। আর তারপরে আমরা ই এর ক্ষেত্রে লায়াবিলিটিটা ইম্পোজ করাটা এখন নোয়িং রিসিপ্ট হবে কিনা, নোয়িং রিসিপ্ট হওয়ার জন্য যে এলিমেন্টস গুলো লাগবে, যে একটা ব্রিচ অফ ট্রাস্ট দেখাতে হবে, তারপরে হচ্ছে কি একটা ফাইডুশিয়ারি ডিউটি থাকতে হবে, তারপরে হলো প্রপার্টি রিসিভ করতে হবে এবং একটা ফল্ট থাকতে হবে। তো ই এর কি এলিমেন্টস গুলো দেখাতে পারা যাবে কিনা? ই তো জানতোই না যে এটা ট্রাস্ট প্রপার্টি, ঠিক না জিনিসটা? ই এর তো কোনো নলেজেই ছিল না, কারণ এখানে যে ফর্মটা যদি আমি চেঞ্জ করে থাকি আর চেঞ্জ করে যদি এটা ই কে দিয়ে থাকি, তাহলে তো আমার তো মানে আমি তো আর কিছু জানি না এখানে, না আমি ডিসঅনেস্টলি অ্যাসিস্ট করছি হচ্ছে কাউকে, না আমি হচ্ছে গিয়ে এটা তোমার মানে নোয়িংলি রিসিভ করেছি, আমি তো এটা তৃতীয় ব্যক্তি হিসেবে করছি। তাহলে এখানে একটা আর্গুমেন্ট হবে হচ্ছে যে এটা প্রপার কনস্টিটিউশন হয়ে গেছে, আমার ইকুইটেবল ইন্টারেস্ট তোমারটাকে সুপারসিড করে যাবে, এটা হলো একটা আর্গুমেন্ট। আরেকটা লায়াবিলিটিটা আসবে হচ্ছে এই যে শেয়ারের যে মূল্যটা, এটা আমি পার্সোনালি ওই লোকের কাছ থেকে নিব যে ফর্মটা চেঞ্জ করছে, কারণ সে এজিউম করছে দ্য রোল অফ এ ট্রাস্ট। তাহলে শেয়ারের মূল্যটা আমি তো ইয়ের কাছ থেকে পেয়ে যাব, পার্সোনালি ওই লোকটা যে ফর্মটা চেঞ্জ করছে তার কাছ থেকে পেয়ে যাব। এটা ব্যাপারটা কি বুঝা গেল কিনা দেখো এখানে? তার মানে হলো যে আমাদের মানে প্রপার্টিটা দিচ্ছে হচ্ছে এ চাচ্ছে প্রপার্টিটা বি কে দেওয়ার জন্য, আমরা যদি দেখি এখানে, আর এ শেয়ার ট্রান্সফার ফর্ম এবং শেয়ার সার্টিফিকেট এই সব কিছু ফিল আপ করে সে দিয়ে দিল হচ্ছে টু ওয়াই, ওয়াই এটা অ্যাপ্লাই করছিল হচ্ছে টু দা কোম্পানি, সবকিছু সহ। তাহলে কিন্তু কনস্টিটিউশনের অল স্টেপস ডান।
কিন্তু মাঝখান দিয়ে যখন এই চিঠিটা যাচ্ছে তখন এই মাঝখান দিয়ে ঢুকে গেছে হচ্ছে আমাদের ডি ঢুকে ফর্মটা চেঞ্জ করে দিছে, শেয়ার ট্রান্সফার ফর্ম এটা চেঞ্জ করে বসায় দিছে ই এর নাম, কোম্পানি তো এটা ই কে দিয়ে দিছে। কোম্পানি তো জানে না যে মাঝখান দিয়ে যে এই ঘটনাটা ঘটে গেছে। আর প্রশ্ন হচ্ছে যে বি কি এখন শেয়ার গুলা পাবে না, তার এখানে রেমিডি। প্রথমত তাকে দেখাইতে হবে যে ট্রাস্টটা কি প্রপারলি কনস্টিটিউটেড হয়েছে কিনা, তার কাছ থেকে আসলে ইকুইটেবল টাইটেল আসছে কিনা, এটা তো আগে তাকে দেখাইতে হবে যে এই শেয়ারের উপরে যে তার একটা অধিকার আছে, এই অধিকারটা সে কিভাবে দেখাবে। এই অধিকারটা দেখানোর জন্য যেটা বলা হলো যে তাকে দেখাইতে হবে যে এই গিফটটা ছিল হচ্ছে প্রপারলি কনস্টিটিউটেড গিফট, gift was properly constituted। এই গিফটটা তাকে আগে দেখাইতে হবে প্রপারলি কনস্টিটিউটেড, মানে এই শেয়ারের উপরে আমার যে রাইট আছে এটা তো আগে প্রথমে দেখাইতে হবে। তাহলে এখানে স্টেপ 1টা হবে, স্টেপ 1 হবে to establish that the gift is properly constituted। কোর্ট বলবে যে তুমি যে কোর্টে আসছো এই শেয়ারের মধ্যে যে তোমার একটা ইন্টারেস্ট আছে সেটা তুমি আগে দেখাও। আর আমরা তো যেটা দেখতেছি সেটা হলো যে ফর্মে ই এর নাম দেওয়া, তুমি কেমনে শেয়ারটা ক্লেম করো। তখন সে বলবে ইতিহাস যে এ তো প্রপার কনস্টিটিউশন করেছিলই, তখন বলবে এ তো জীবদ্দশায় করে নাই তোমার নামে ট্রান্সফার। বলবে যে না সে তো অল দ্য স্টেপস নিয়েছিল। তখন আমরা রি রোজ, রি ফ্রাই, মাস্কেল এন্ড মাস্কেল, পেনিংটন এন্ড ওয়েন দিয়ে এস্টাবলিশ করব যে না বি এর এই প্রপার্টির উপরে ইকুইটেবল ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তখন রি রোজ, রি ফ্রাই, মাস্কেল, পেনিংটন দিয়ে আমরা এস্টাবলিশ করব। এক্সামিনার্স রিপোর্টে খান ভার্সেস মাহমুদ কেসটা মেনশন করতে বলে, আমরা খান ভার্সেস মাহমুদ কেসটা মেনশন করে কি বলবো? খান ভার্সেস মাহমুদ এটা আমাদের ক্লাসে 2-3 বার করানো হয়েছে। খান ভার্সেস মাহমুদ পেনিংটন কেসকে অ্যাপ্লাই করেছিল হাইকোর্টে। এটা আমরা ক্লাসে বলছি, এটার ইয়েটা মানে ইয়েটা দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে খান ভার্সেস মাহমুদ। পেনিংটন এন্ড ওয়েন কেসটাকে সবাই মনে করছিল একটা এক্সেপশন, এটা জেনারেলি কোর্ট ফলো করবে না, আনকনস্টিটিউশনাবিলিটি প্রিন্সিপাল। কিন্তু পরবর্তীতে খান ভার্সেস মাহমুদ অ্যাপ্লাইড পেনিংটন, মানে পেনিংটন এখন একটা এস্টাবলিশড এক্সেপশন। আর স্টেপ 2 তে আমাদেরকে আলোচনা করতে হবে যে এখন তো শেয়ারগুলার ওয়াইয়ের কাছে নাই, শেয়ারগুলা এ তো নাই, এ তো সিনিই নাই, আর এগুলা ডি এর কাছেও নাই, কারণ ডি তো ফর্মের মধ্যে ই এর নাম বসাইছে। স্টেপ 2 তে ডিসকাস করতে হবে যে রেমিডিস ফর, ডিসকাস করতে হবে হচ্ছে বি এর ক্ষেত্রে এখন রেমিডি কি। তাহলে বি এর ক্ষেত্রে একটা রেমিডি হচ্ছে যে সে যদি দেখাতে পারে যে তার ইকুইটেবল ইন্টারেস্ট আগেই চলে আসছে তার কাছে, তাহলে রিপ্লেসমেন্ট করে তাকে যেন দিয়ে দেওয়া হয়। আর ই তো এখানে না করছে নোয়িং রিসিপ্ট, না করছে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, বাট এখানে যেহেতু ইন্টারসেপশন করে ডি ট্রাস্টির ভূমিকা পালন করেছে, এজিউম করছে রেসপন্সিবিলিটি অফ ট্রাস্টি, তাহলে আমরা বলবো যে বি ডি কে সু করতে পারবে ওই শেয়ারের মূল্য ক্লেম করার জন্য। assumption of the duty as a trustee, ঠিক আছে, এই যে assumption of trusteeship, এই কাজটা করার মাধ্যমে তুমি ট্রাস্টির রোলটা, মানে তুমি হয়ে গেছো হচ্ছে গিয়ে ডি জুর ট্রাস্টি না, lawfully appointed trustee না, বা de facto trustee। স্যার সিনারিওটা যদি এমন হয় যে যে শেয়ার প্রপার্টিটা অল্টার করেছে সে অন্য কাউকে না দিয়ে নিজের নামে রেজিস্টার করেছে, সেই ক্ষেত্রে কি আমরা সেম জিনিসগুলোই ডিসকাস করব? আর সে যদি এটা তো তাহলে এটা তো অলরেডি অ্যানসার দিয়ে দিছে এটা মাকসুদ ভাই, তাহলে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে এটা রাখাটা তখন হবে হচ্ছে আনকনশনেবল, আনজাস্ট এনরিচমেন্ট, ঠিক না জিনিসটা? সে তো জানেই যে ফর্মের মধ্যে লেখা আছে বি এর নাম, এখন যদি সেটা কেটে দিয়ে ডি নিজের নাম বসায়, এই টাকাটা রাখাটা তো সে পারবে না, এটা তো তখন কনস্ট্রাকটিভ ট্রাস্ট হয়ে যাবে। তখন এটা আনজাস্ট এনরিচমেন্ট প্রিন্সিপাল, আনকনশনেবিলিটি, রং প্রিন্সিপাল দিয়ে আমরা বলতে পারবো।
আর ডি যদি অন্য কাউকে দিয়ে থাকে তো ওই ব্যক্তিকে তার ধরা যাবে না আনলেস ওই ব্যক্তি জেনে শুনে রিসিভ করে, তাহলে নোয়িং রিসিভ, আর না হলে হবে ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্ট। দুইটার কোনোটা না হলে তো থার্ড পার্টিকে ধরতে পারবে না, কারণ ই তো এখানে থার্ড পার্টি। স্যার এই ক্ষেত্রে কি আমরা ট্রেসিং এর ডিসকাশনটা করতে পারবো যে দ্য প্রপার্টি ক্যান বি স্ট্রেসড, আর তখন কনস্ট্রাকটিভ স্ট্রেসটা অ্যারাইজ করবে? এটা বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। ট্রেসিং মানে হলো যে জাস্ট খুঁজে বের করা এটা কার কাছে আছে, এটা বলা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই, এটা ডিসকাশন করা যেতে পারে। ওদের ট্রেসিং হচ্ছে ওয়ান অফ দ্য রেমিডিজ আর কি। ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, নোয়িং রিসিভড, হ্যাঁ, ট্রেসিং, এগুলো হচ্ছে তোমার রেমিডিজ। স্যার আমরা টার্নিটিনে যখন অ্যানসার চেক করি তখন তো টার্নিটিনের সেন্ট্রাল ডাটাবেসে এগুলো সেভ হয়ে থাকে, তো আমরা যদি আবার সেম অ্যানসার ইউএল এর আমরা দেই তখন কি এক্সামিনার টার্নিটিন দিয়ে চেক করলে কোনো সমস্যা হবে? এখন থার্ড ইয়ারে এসে তুমি টার্নিটিন রিলেটেড তো প্রশ্ন থাকার কথা না। টার্নিটিনে দুইটা সার্ভিস আছে, একটা হচ্ছে রিপোজিটরি সার্ভিস আর নন রিপোজিটরি সার্ভিস। চেকিং করার সময় খেয়াল রাখতে হবে যে আমি নন রিপোজিটরিতে ক্লিক করছি কিনা। আমি যদি লিখে মানে ক্লিক করে রাখি রিপোজিটরি, তাহলে তো এটা চলেই যাবে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ টার্নিটিন যেগুলো সেগুলো হলো অন্য একটা ইউনিভার্সিটির ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে। আমি যদি সেকেন্ড টাইম চেক করতে গেলাম তাহলে চেক করতে যাই তাহলে তো 100% ধরে বলবে, হ্যাঁ, এই জন্য এইটাই। এখন মানে তুমি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করো তাহলে সাধারণত এটা নন রিপোজিটরি বাই ডিফল্টই দেওয়া থাকে, তোমার সেভ হবে না। আর যদি ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট কিনো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করা থাকতে হবে নন রিপোজিটরি। আমরা যারা ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট ব্যবহার করি ওখানে আমাদের নন রিপোজিটরি ক্লিক না করলে স্টুডেন্টেরটা তো চলে যাবে, ওই ইউনিভার্সিটির হয়ে চলে যাবে, হনুলুলু ইউনিভার্সিটি চলে যাবে, এখানে ইয়ামাহা ইউনিভার্সিটি চলে যাবে তাদের সাবমিটেড পেপার হিসেবে। আমি যে তিনটা এসে আনসার করছিলাম আমি আবার চেক করলাম এই ইয়ার 95% আচ্ছা, ওটা তো জমা হয়ে গেছে, ইউনিভার্সিটি অফ লন্ডনে জমা হয়ে গেছে। পুরোটা ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে 95%। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ লন্ডন আবার দুইটা কাজ করে, এক হলো একটা বাটনে ক্লিক করে ওয়ার্ল্ডের কোন ইউনিভার্সিটির সাথে ম্যাচ করছে কিনা, আবার এটাও ক্লিক করে যে আমাদের যে ডাটাবেস ইউনিভার্সিটি লন্ডন ডাটাবেস সেখানে ম্যাচ করছে, ওটা তারা ক্লিক করে। কিন্তু স্যার আমি বুঝলাম না যে ই প্রপার্টিটা রাখবে কি হিসাবে। আচ্ছা, এখন মানে বললেন যে বি ডি এর কাছ থেকে সে একটা ই ক্লেম করবে, হ্যাঁ যে পার্সোনাল হ্যাঁ ক্লেম করবে, ই এর কাছে তো প্রপার্টিটা এইটাই তো থেকে যাচ্ছে। কারণ আপনি ই কে যদি লায়াবল করতে চান তাহলে থার্ড পার্টিকে লায়াবল করতে গেলে তিনটা উপায় আছে। একটা উপায় হলো যে ই কি ট্রাস্টি রোলটা প্লে করেছিল কিনা, অ্যানসার হচ্ছে কি নো। আচ্ছা, সেকেন্ড উপায় হচ্ছে ই কি অন্য কাউকে ট্রাস্ট ব্রিচ করার জন্য সহায়তা করছিল কিনা, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, নো। থার্ড হচ্ছে সে কি জেনে শুনে একটা ট্রাস্ট প্রপার্টি রিসিভ করেছিল কিনা, মানে এখানে হচ্ছে গিয়ে নোয়িং রিসিভড, নো। আমি তিনটার কোনোটাই করিনি, কারণ আমার কাছে প্রপার্টি যদি চলে আসে আমি তো প্রপার্টি রাখতে পারবো। আর যদি তৃতীয়টা ইএস হয় তার মানে সে হচ্ছে বোনাফাইড। যদি নোয়িং রিসিভড হইতো তাহলে তো প্রপার্টি ফেরত চলে যেত। যেটা আমরা মনে হয় এরকম কাছাকাছি একটা জিনিস আমরা পড়ছিলাম হচ্ছে এই যে সিক্রেট ট্রাস্ট পড়ার সময়, এরকম কাছাকাছি একটা জিনিস আমরা পড়ছিলাম যে একটা লোক যদি মানে উইলের মধ্যে কাউকে বেনিফিশিয়ারি মানে ট্রাস্টি বানায় যায় আর তার সাথে যদি কোনো রকমের কমিউনিকেশন না করে, তাহলে চিঠির মধ্যে যদি লেখাও থাকে একটা যে আমার মৃত্যুর পর কিন্তু তুমি প্রপার্টি বেনিফিশিয়ারি দিবা, তাকে কিন্তু দেওয়া লাগবে না, যেহেতু তার সাথে কোনো রকমের অফার হয় নাই, অ্যাকসেপ্টেন্স হয় নাই, উইলের মধ্যে যেহেতু প্রপার্টি তাকে দেওয়া হয়েছে সে প্রপার্টি নিয়ে যেতে পারে। ঠিক না জিনিসটা? মানে কোনো কমিউনিকেশন যদি না হয়ে থাকে এটা বেনিফিশিয়ারি। হ্যাঁ। তারপরে আবার এরকম জিনিস আমরা সার্টেনটির মধ্যেও পড়ছিলাম যে এক্স যদি ওয়াই কে বলে একটা মানে চকলেট দিয়ে যে তোমাকে একটা চকলেট দিয়েছি, যতটুকু খাইতে পারো খাও, বাকি চকলেটটা বেনিফিশিয়ারিকে দিয়ে দিও, আর সে তো পুরো চকলেটই খেয়ে ফেলতে পারবে, তাকে কিন্তু তার বেনিফিশিয়ারিকে দেওয়া লাগবে না।
তার মানে হচ্ছে কি যে অনেক সময় দেখা গেল যে একটা পার্সন প্রপার্টিটা রিসিভ করবে, দেখে মনে হবে যে এটা মোরালি ঠিক হচ্ছে না, কিন্তু লিগেলি এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আরো কিছু ইস্যুস যদি আমাদের থাকে, আমাদের পরীক্ষা তো 30 তারিখ, বাই দিস টাইম আমাদের মানে সব ঝামেলা মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ 20 তারিখে পরশু দিন হচ্ছে প্রপার্টি, সেকেন্ড ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারে আর কোনো পরীক্ষা নেই, তাদের টর্ট, প্রপার্টি, এডমিন, ইউ সব ডান, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল। এখন শুধু থার্ড ইয়ার বাকি আছে, ইসলামিক আর হলো ট্রাস্ট, আর ফার্স্ট ইয়ারে বাকি আছে অনেকগুলো। ফার্স্ট ইয়ারে ক্রিমিনাল ল হচ্ছে এই 25 তারিখ, তারপরে আছে হচ্ছে এলএসএম জুন মাসে। ক্লাস পাইতে পারি ট্রাস্টের আরো আমরা 4-5টা ক্লাস করব অগাস্টের 15 তারিখের দিকে, সম্ভবত 15 তারিখের দিকে দিবে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার ফর্মালিটিজ এর একটা স্যাম্পল এসে দেওয়া যাবে? কবে দেওয়া হয়েছে এটা কি এখন? এটা তো দেওয়া হয়েছে সেই ডিসেম্বর জানুয়ারি মাসে। স্যার এটা মানে স্ট্রাকচারটা আছে আমার কাছে, বাট আমি স্যাম্পল এসেটা পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, এটা দেখি আমি ইয়ে করা যায় কিনা। স্যার একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। সবগুলির সাথে স্যার মানে ইন্টারকানেক্টেড, একটা টপিকের সাথে আরেকটা টপিক। হ্যাঁ, তবে এখন মোটামুটি মানে এই 1-2 বছর যাবত তুলনামূলক ইজি কোশ্চেন দিচ্ছে, একটা প্যাটার্ন। সার্টেনটির সাথে ওই নন চ্যারিটেবল সর্বোচ্চ অ্যাড করে, চ্যারিটেবল ট্রাস্ট থেকে একটা প্রশ্ন থাকেই, এসে বা প্রবলেম, নন চ্যারিটেবল থেকে থাকে। আর এবার তো আপনি ডিসক্লোজড পেয়েই গেছেন, কনস্ট্রাকটিভ ট্রাস্ট অথবা নোয়িং রিসিভড ডোনেশন আসবেই। এই এসে গুলো একটা ভালো মতো করে প্র্যাকটিস করে ফেলেন। রিপিট করেছে লাস্ট মানে অক্টোবরে রিপিট করলো, আবার রিপিট করলো। এই যে অক্টোবরে কিন্তু স্যার দুইটি আছে। হ্যাঁ, রিসেন্ট ডেভেলপমেন্ট আসলেই রিপিট। আমি তো এবার ধরেন ওই যে পাবলিক লতে বলে দিছি যে কি কি টপিক আসবে, কারণ যেগুলো দিয়ে দিছে রিসেন্ট ডেভেলপমেন্ট, ওইগুলো এই পরীক্ষার সময় এসে গেছে। রিসেন্ট ডেভেলপমেন্টে একটা হিন্টসটা থাকে আর কি জিনিসগুলো। এটা আপনি ওই এই 3টা করে ফেলেন, সকালে বিকালে আপনি যে কোনো একটা পাবেন। কোশ্চেন সিমিলার টাইপের। আমাদের তো বিকেল না মানে মানে সকালে বিকালে সিমিলার প্রশ্ন আসবে না, আলাদা আলাদা। সকালের প্রশ্নের সাথে বিকালের প্রশ্ন মিল হবে না। সকালে